নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নেহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প কাতল সৈকতে। আজ থাকলো প্রথম পর্ব। মানুষের জীবনে এমন এক একটা ঘটনা দৈবাৎ ঘটে যায়, যা একটা দুঃস্বপ্নের মতোই যেন বাকি জীবনে কখনোই সে ভুলতে পারে না। ডক্টর সমর সেনও তার জীবনের এক মধ্যরাত্রির অনুরূপ একটি ঘটনা আজ পর্যন্ত ভুলতে তো পারেনি। এমনকি আজও যেন মধ্যে মধ্যে তার নিদ্রার ব্যাঘাত ঘটিয়ে তার মনের মধ্যে অদ্ভুত এক আলোড়নের সৃষ্টি করে। মধ্যে মধ্যে আজও নিদ্রার ঘরে যেন ডক্টর সমর সেনকে সেই দুঃস্বপ্নটা আতঙ্কিত করে তোলে। মনে হয় অন্ধকারের মধ্যে যেন কে তার দিকে চেয়ে আছে, পলকহীন, স্থির, নিষ্কম্প, বিভীষিকাময় দুই চক্ষুর কঠিন মৌন দৃষ্টি যেন তারই দিকে তাকিয়ে আছে। এ দৃষ্টি যেন এ জগতের নয়, কোনো প্রেত লোকের, বায়বীয় দেহের। হাড় জাগানো বলি রেখাঙ্কিত মুখ, ফ্যাকাশে রক্তহীন লোল চর্ম, বিশ্বস্ত কাঁচা পাকা চুলগুলি বলি রেখাঙ্কিত কপালের উপর নেমে এসেছে। আর ওই সঙ্গে সঙ্গে মনে পড়ে সেই লোকটির বক্ষে সমূলে বিদ্ধ হয়ে আছে একখানি কালো বাঁটওয়ালা ছোড়া। ডক্টর সমর সেনের ঘুমটা আজও আবার ভেঙে গেল। নিস্তব্ধ মধ্যরাত্রি, ঘরের মধ্যে ও বাইরে অন্ধকার থমথম করছে, নিশ্ছিদ্র জমাট কালো কালির মতো নিবিড় অন্ধকার। তারপরেই ডক্টর সেন স্পষ্ট শুনতে পায় বদ্ধ দরজার গায়ে মৃদু করাঘাত করতে করতে কে যেন মৃদু কণ্ঠে ডাকছে, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। কে? সে রাত্রেও ঠিক অমনি শয়নঘরের বন্ধ দরজার গায়ে মৃদু অথচ স্পষ্ট করাঘাতের শব্দে আচমকা ডাক্তারের ঘুমটা ভেঙে গিয়েছিল। একটা জটিল অপারেশনের ব্যাপারে সমস্তটা দ্বীপ্রহর ও সন্ধ্যারাত্রি পর্যন্ত ব্যস্ত থেকে পরিশ্রান্ত ডাক্তার তাড়াতাড়ি গিয়ে শয্যা গ্রহণ করেছিল এবং ঘুমিয়েও পড়েছিল। হঠাৎ দরজায় করাঘাতের শব্দ ও সেই সঙ্গে কে যেন ডাকছে, সাহেব, ডাক্তার সাহেব। একটা বিশ্রী অস্বস্তির সঙ্গে ডক্টর সেন শয্যার উপর উঠে বসে। কে? সাহেব, আমি শিবু। একটা জরুরি কল এসেছে। কল? এত রাত্রে জরুরি কল? একান্ত বিরক্তি চিত্তেই ডক্টর সেন শয্যা থেকে মেঝের উপর নেমে দাঁড়ায়। মাঘের শেষ, তবে বিহার অঞ্চল বলেই শীতের প্রকোপ যেন একটু বেশি দাঁত বসায়। খাটের বাজু থেকে গরম ড্রেসিং গাউনটা টেনে নিয়ে গায়ে চাপাতে চাপাতে বিরক্তির সঙ্গে ঘরের দ্বার অর্গল মুক্ত করে বাইরে এসে দাঁড়ালো। কে? কোথা থেকে কল এসেছে? একেবারে গাড়ি নিয়ে এসেছে সাহেব, আমি বাইরের ঘরে বসতে দিয়েছি, বিনীতভাবে ভৃত্য শিবদাস বলে। শিবদাস ডাক্তারের কম্বাইন্ড হ্যান্ড। ডক্টর সেন বাইরের দিকে পা বাড়ায়। একতলা বাংলো প্যাটার্নের ছোটখাটো বাড়িটা, সামনে ও পেছনের দিকে নাতি প্রশস্ত বারান্দা। বারান্দা অতিক্রম করে ডাক্তার ঘরের সামনে এসে ভারী পর্দাটা তুলে ভিতরে ঢুকলো। ঘরের অত্যুজ্জ্বল আলোয় ডক্টর সেন আগন্তুকের প্রতি দৃষ্টিপাত করে। গলাবন্ধ কালো রঙের একটা কোট গায়ে, মাথায় উলের মাঙ্কি ক্যাপ। এক বৃদ্ধ ভদ্রলোক
ঘরের মধ্যে একটা সোফার উপর পা তুলে দিয়ে সিটে জবুথবুভাবে বসে। ডক্টর সেনের পদশব্দে লোকটি উঠে দাঁড়ায়। নমস্কার, আপনি বোধহয় ডক্টর সেন? হ্যাঁ, বলছিলাম কি, এক্ষুনি আগে আপনাকে একটিবার শ্রীনিলয়ে যেতে হবে। শ্রীনিলয়? কার বাড়ি? ভ্রু কুঞ্চিত করে ডাক্তার প্রশ্ন করে। বলছিলাম কি, 7-7টা কোল মাইন্সের প্রোপাইটার রায়বাহাদুর দুর্যোধন চৌধুরীর নাম শোনেননি আগে? না, শোনবার সৌভাগ্য হয়নি। একটু ব্যঙ্গভারী যেন জবাবটা দেয় ডক্টর সেন। তা কেসটা কি? কারি বা অসুখ? বলছিলাম কি, অধীন সামান্য তহসিলদার। সংবাদ তো জানি না আগে, তবে রায়বাহাদুরের অসুখ, তিনিই আগে রোগী। এখান থেকে আপনার শ্রীনিলয় কত দূর? তা মাইল 10 পথ হবে। ফিস কিন্তু 250 টাকা নেব। তাই পাবেন। বলছিলাম কি, একটু তাড়াতাড়ি করলে। বসুন, 5 মিনিটের মধ্যেই আমি আসছি। ডাক্তার ঘর হতে বের হয়ে গেল। লোকটিকে বাইরের ঘরে বসতে বলে শয়ন ঘরে ঢুকে বেশ বদলাতে বদলাতে ডাক্তার কলটির কথাই ভাবছিল। সত্যি কথা বলতে কি, ডাক্তার একটু যেন বিস্মিতই হয়। এই তল্লাটে 250 টাকা ফিস এক কথায় দিতে রাজি হয়। তাছাড়া ডক্টর সেন বৎসরখানেক হয় এখানে এসে প্র্যাকটিস শুরু করেছে, কিন্তু কই রায়বাহাদুর দুর্যোধন চৌধুরী বা শ্রীনিলয়ের নাম ইতিপূর্বে কখনো শুনেছে বলে তো মনে পড়ে না। তাই যেন কিছুটা কৌতূহল জাগে মনের মধ্যে। 5 মিনিটের মধ্যেই প্রস্তুত হয়ে ডাক্তার পুনরায় বসবার ঘরে ফিরে এসে বলে, চলুন। আগে সেই বৃদ্ধ ও পশ্চাতে ডক্টর সেন তাকে অনুসরণ করে ওরা বাইরে এসে দাঁড়ায়। আকাশে স্বল্প জ্যোৎস্না পাতলা একটা কুয়াশার আবরণের তলায় যেন মূর্ছিত হয়ে পড়ে আছে। কুয়াশাচ্ছন্ন সেই মৃদু জ্যোৎস্নালোকে ডাক্তার দেখতে পায় গেটের অনতি দূরে কালো রঙের একখানা সুবৃহৎ প্যাকার্ড গাড়ি দাঁড়িয়ে আছে স্তূপীকৃত একটা ছায়ার মতোই। বৃদ্ধই এগিয়ে গিয়ে গাড়ির সামনে উপবিষ্ট ড্রাইভারকে সম্বোধন করে বলে, রাম নরেশ, দরজাটা খুলে দাও। ডাক শুনেই ড্রাইভার নিঃশব্দে গাড়ি থেকে নেমে এসে দরজা খুলে দিল। উঠুন ডাক্তারবাবু। আগে ডাক্তার ও পশ্চাতে বৃদ্ধ গাড়ির মধ্যে উঠে বসে। অতঃপর গাড়ির দরজা বন্ধ করে দিয়ে রামনরেশও গাড়িতে উঠে বসে স্টার্ট দিল। গাড়ি নিঃশব্দ গতিতে অগ্রসর হয়ে দক্ষিণ দিকে বাঁক নিয়ে মেটাল রোডের উপর পড়তেই স্পিড নেয় প্রায় ঘন্টায় 50 মাইলের কাছাকাছি। নিস্তব্ধ মৃদু কুয়াশা ঘেরা স্বল্প চন্দ্রালোকিত মধ্যরাত্রি। মেটালে বাঁধানো মসৃণ উঁচু নিচু পাহাড়ি পথ। সুতীব্র হেডলাইটের আলো ফেলে গাড়ি ছুটছে হু হু করে গন্তব্য পথে। ডাক্তার পকেট থেকে চামড়ার সিগারেট কেসটা বের করে একটা সিগারে অগ্নিসংযোগ করল। জ্বলন্ত সিগারে গোটা 2 টান দিয়ে পাশে উপবিষ্ট বৃদ্ধের দিকে আর চোখে একবার তাকিয়ে মৃদু কণ্ঠে প্রশ্ন করল, আপনার নামটা জানতে পারি কি? বিলক্ষণ, শ্রী কুণ্ডলেশ্বর শর্মা, ব্রাহ্মণ, বারেন্দ্র শ্রেণী, কাশ্যপ গোত্র। ভদ্রলোকের নামের সঙ্গে সঙ্গে গোত্রের পরিচয়টা পর্যন্ত পেয়ে ডাক্তার যে একটু বিস্মিত হয়নি তা নয়। তাই কিছুক্ষণ অতঃপর চুপ করেই থাকে। তারপর আবার প্রশ্ন করে, আচ্ছা কুণ্ডলেশ্বর বাবু, রায়বাহাদুরের অসুখটা কি কিছুই কি জানেন না আপনি? বলছিলাম কি, আগে জানিও বটে, আবার জানি নাও বটে। কুণ্ডলেশ্বরের কথায় ডাক্তার এবার যেন একটু বেশ কৌতূহলী হয়ে ওঠে এবং অন্তরের কৌতূহলটা চেপে রাখতে না পেরে প্রশ্ন করে, কিরকম? জানেন অথচ আবার জানেনও না? আগে তাই। তা কতদিন রায়বাহাদুরের ওখানে কাজ করছেন? তা 20 বৎসর। হ্যাঁ, তা বলছিলাম কি, তাই হবে বই কি। ও, তবে তো অনেকদিন আছেন, অনেক দিনকার পুরানো লোক আপনি। তা তো বটে, তবে বলছিলাম কি, আগে
নিজে যখন যাচ্ছেন সবই তো আগে সচক্ষে দেখবেন আর জানতেও পারবেন আগে। ডক্টর সেন বুঝতে পারে যে কোনো কারণেই হোক কুণ্ডলেশ্বর রায়বাহাদুরের রোগীর সংবাদটি তাকে দিতে ইচ্ছুক নয় আপাতত। এরপর আর পিড়াপিড়ি করাটা শোভন দেখায় না, অতএব নিঃশব্দেই সে ধূমপান করতে থাকে। ইউরোপ থেকে বহু কষ্টে নিজের চেষ্টায় FRCS হয়ে এসে কলকাতা শহরে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট হয় ডক্টর সমর সেন নবীন উদ্যমে ও আশায়। কিন্তু 2 বছর ধৈর্য ধরে থেকেও যখন প্র্যাকটিসের ব্যাপারে বিশেষ কোনো সুবিধাই করতে পারল না ডক্টর সমর সেন, এবং প্রায় উপবাসের সামিল, অর্থাৎ যে বস্তুটি হলে স্থূলভাবে এ জগতে বেঁচে থাকা চলে, সেই অর্থের অনটনটা ক্রমশ এমন জটিল হয়ে উঠতে লাগলো যে উপবাসও বটে, সেই সঙ্গে অস্তিত্বটুকুও যাওয়ার জোগাড়। তখন বিলাতি খেতাবটা পকেটস্থ করে এক প্রকার বাধ্য হয়েই মহানগরীর মায়া ত্যাগ করেছিল সে। তারপর কিছুদিন ধরে অনেক ভেবে সে কোনো এক ধনী বন্ধুর কাছ থেকে 1002 টাকা ধার করে বিহারের এই খনি প্রধান অঞ্চলে এসে ডেরা বেঁধে প্র্যাকটিস শুরু করলো। এবারে বোধহয় ভাগ্যদেবী সুপ্রসন্ন ছিলেন। বৎসর খানেকের মধ্যেই সুচিকিৎসক হিসাবে সমর সেনের নামটা আশেপাশে চারিদিকে ছড়িয়ে পড়ল, এবং ইতিমধ্যে 4-5 মাইলের মধ্যে যত ধনী কোল মাইন্সের প্রোপাইটার সকলের সঙ্গে অল্প বিস্তর পরিচয় ঘটেছিল। কিন্তু আজ পর্যন্ত রায়বাহাদুর দুর্যোধন চৌধুরীর নাম তো সে শোনেনি। বিচিত্র কৌতূহলকে কেন্দ্র করে সমরের মনের মধ্যে নানাবিধ চিন্তা ঘুরপাক খাচ্ছিল। কুণ্ডলেশ্বর শর্মা নিস্তব্ধ নিঝুম হয়ে তার পাশেই বসে আছে। অন্ধকারে আরেকবার চোখ ঘুরিয়ে তাকালো সমর কুণ্ডলেশ্বরের দিকে, কিন্তু দেখা গেল না লোকটার মুখ। ভদ্রলোকের নামটিও অদ্ভুত। নিঃশব্দ গতিতে দামি গাড়ি মসৃণ রাস্তার উপর দিয়ে যেন হাওয়ার বেগে ছুটে চলেছে, আঁকা বাঁকা উঁচু নিচু পথ। একটানা গাড়ির ইঞ্জিনের একটা চাপা গো গো শব্দ এবং হাওয়ায় শোষ শব্দের সংমিশ্রণ। মধ্যরাত্রে ঘুম ভেঙে তোলায় চোখের পাতায় ঘুম যেন তখনও জড়িয়ে আছে, এবং গাড়ির দোলায় কখন একসময় বুঝি ঘুমিয়েও পড়েছিল সমর। হঠাৎ একটা মৃদু ঝাঁকুনি ও একটা দীর্ঘ বৃষ্টি চিৎকারে তন্দ্রা ছুটে গেল। কুয়াশাচ্ছন্ন সামান্য যেটুকু চন্দ্রকিরণ প্রকৃতি জুড়ে এতক্ষণ স্বপ্নের মতো বিরাজ করছিল, ইতিমধ্যে সেটুকুও যেন কখন নিভে গিয়েছে। থমথমে অন্ধকারে বৃষ্টি চিৎকারের শব্দটা যেন ভৌতিক এক বিভীষিকার মতো রাত্রির অন্ধকারকে ছিঁড়ে দিয়ে গেল। সমর চমকে চোখ মেলে তাকায়। ড্রাইভার রামনরেশ ততক্ষণে গাড়ি থামিয়ে নেমে দাঁড়িয়ে হাতল ঘুরিয়ে গাড়ির দরজা খুলে দিয়েছে। বলছিলাম কি আজ্ঞে, সিমলায় এসে গেছি ডাক্তারবাবু, নামুন আজ্ঞে। কুণ্ডলেশ্বরের কথায় সমর গাড়ি থেকে নামে। পোর্টিকোর নিচে গাড়ি দাঁড়িয়েছে। সামনেই টানা দীর্ঘ বারান্দা, লোহা রেলিং দিয়ে ঘেরা। স্বল্প শক্তির একটা প্রজ্বলিত বৈদ্যুতিক বাতি পোর্টিকোর সিলিং থেকে ঝুলছে। তারই মৃদু আলোয় বারান্দার কিয়দাংশ ও সম্মুখের পোর্টিকো আলো আধারিতে যেন অদ্ভুত একটা রহস্যে নিবিড় হয়ে উঠেছে। সমর গাড়ির ভেতর থেকে তার ডাক্তারি ব্যাগটা নামাতে যেতেই কুণ্ডলেশ্বর বাধা দিল। থাক, বলছিলাম কি আজ্ঞে, কৈরালা প্রসাদী নামিয়ে আনবে এখন, চলুন। কুণ্ডলেশ্বরের ইঙ্গিতেই সমর সিঁড়ি অতিক্রম করে বারান্দা পথে অগ্রসর হয়। আগে কুণ্ডলেশ্বর, পেছনে সমর। দীর্ঘ বারান্দা অতিক্রম করে কুণ্ডলেশ্বরকে অনুসরণ করে একসময় উভয়ে প্রকাণ্ড একটা বন্ধ দরজার সামনে এসে দাঁড়ায়। দরজার গায়ে কলিং বেল টিপতেই অল্পক্ষণ পরে নিঃশব্দে বৃহৎ দ্বার উন্মুক্ত হল। চলুন। প্রকাণ্ড একটা হলঘর। একটি মাত্র স্বল্প শক্তি নীলাভ বৈদ্যুতিক বাতির আলোয় ঘরটা স্বল্পালোকিত। বারিকের জন্য চোখ তুলে সমর ঘরের চতুর্দিকে একবার দৃষ্টিপাত করল। ঐশ্বর্যের প্রাচুর্যে সমগ্র ঘরখানি যেন একেবারে ঠাসা, তবে রুচি বা শৃঙ্খলার কোনো চিহ্নই পরিলক্ষিত হয় না। মেঝেতে পুরো গালিচা বিস্তৃত, বড় বড় কারুকার্যমণ্ডিত মেহগনি কাঠের আলমারি গোটাচারেক, এক পাশে খান পাঁচেক সোফা, এক পাশে প্রকাণ্ড একটা শ্বেতপাথরের টেবিল, টেবিলের দুদিকে খান আস্টেক চেয়ার, এক কোণে একটি ট্যান করা বৃহৎ ব্যাঘ্রমূর্তি জিঘাংসায় ধারালো দন্ত বিকশিত করে আছে। কাছের চোখ দুটো ধকধক করে জ্বলছে নীলাবদ্যুতিতে। দেওয়ালে সর্বত্র বড় বড় সব বিদেশি নরনারীর তৈলচিত্র, বেশিরভাগই ইংরাজ অধীশ্বর ও অধীশ্বরীদের।
এক কোণে সুবৃহৎ পাথরের স্ট্যান্ডে একটি সুদৃশ্য দামি জার্মান ক্লক দণ্ডায়মান। ক্লকের সংকেত ধ্বনি যেমন গম্ভীর তেমনি মিষ্টি। ঘড়ির ঘণ্টার ধ্বনিটা প্রায় মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই অদ্ভুত বামন আকৃতির এক নেপালে ভৃত্য ঘরের মধ্যে এসে প্রবেশ করতেই কুণ্ডলেশ্বর তাকে সম্বোধন করে বলে, সেক্রেটারি বাবুকে সংবাদ দে কৈরালা, ডাক্তার বাবু এসেছেন। ডাক্তার সাহেব কা উপর মে লে জানে কো হুকুম হ্যায়। কৈরালা বলে, ও বলছিলাম কি, তাহলে আগে যান ওর সঙ্গেই, আমি আপনার ব্যাগটি পাঠিয়ে দিচ্ছি। সহসা এমন সময় আবার সেই পূর্বের বিশ্রী চিৎকারটা রাত্রির অন্ধকারে শোনা গেল। ও কিসের চিৎকার কুণ্ডলেশ্বর বাবু? সমর প্রশ্ন না করে আর পারে না। আগে নাইট কিপার হোম সিং পাহারা দিচ্ছে। আগে তাহলে বলছিলাম কি, আপনি যান। নাইট কিপার? হ্যাঁ, নাইট কিপার হোম সিং সারা রাত জেগে অমনি করে শ্রীনিলয় পাহারা দেয়। চলিয়ে ডাক্তার সাহেব। কৈরালা প্রসাদের ডাকে সম্বরের সম্বিত যেন আবার ফিরে আসে। আত্মগত চিন্তায় সে কেমন যেন একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। চলো। কৈরালা প্রসাদকে অনুসরণ করে সমর। হলঘরটি অতিক্রম করে উভয় আরেকটি স্বল্পালোকিত দীর্ঘ লম্বা বারান্দায় এসে দাঁড়ায়। এত বড় বারান্দায় কেবলমাত্র একটি সিলিং থেকে ঝুলন্ত স্বল্প শক্তির বৈদ্যুতিক বাতি জ্বলছে। সে আলোয় অন্ধকার তো দূরীভূত হয়নি, বরং অন্ধকার আলো যেন ঘন ও রহস্যপূর্ণ হয়ে উঠেছে। সমরের কেমন বিস্ময় বোধ হচ্ছিল। এত বড় জাঁকজমকপূর্ণ ধনীর প্রাসাদতুল্য বাড়ি, অথচ আলোর ব্যবস্থা এত কম কেন? শুধু আলোর ব্যবস্থায় অহেতুক এত কার্পণ্যই বা কেন? এর কারণই বা কি? শুধু আলোর ব্যবস্থাই যে কম তাই নয়, সমস্ত বাড়িটা জুড়ে অদ্ভুত একটা স্তব্ধতাও যেন থমথম করছে। মনে হয় যেন এই কারো কোনো বাড়ি বা বাসস্থান নয়, কোলাহল মুখরিত নগরীর দূর প্রান্তে পরিত্যক্ত ভয়াবহ এক নিঃশব্দ বিরাট কোনো এক কবরখানা। রাত্রির অন্ধকারে সেখানে কালো বাদুরের ডানার মতো ছড়িয়ে পড়ে নিঃসীম কালো শূন্যতা। অশরীরী পেতের নিঃশব্দ পদবিক্ষেপে ও দীর্ঘশ্বাসে সেখানকার বায়ু তরঙ্গ হিমানির মতো ঠান্ডা, সর্বাঙ্গে শিহরণ জাগায়, প্রতি রোমকূপে রোমকূপে ভীতির অনুভূতি তোলে। বলাই বাহুল্য, সিঁড়িপথেও তেমন আলোর ব্যবস্থা নেই। মৃদু আলো ছায়াচ্ছন্ন প্রশস্ত সিঁড়িপথ অতিক্রম করে বামন আকৃতির কৈরালা প্রসাদকে অনুসরণ করে দ্বিতলে অনুরূপ একটি দীর্ঘ বারান্দার প্রান্তে এসে সমর দাঁড়ায় এবং সেখানে পৌঁছেই বামন কৈরালা প্রসাদ ঘুরে দাঁড়ায় এবং চাপা কণ্ঠে বলে, চলে যান, সামনেই ঘর। কথাকাটি বলে এবং দ্বিতীয় কোনো বাক্যোচ্চারণে সমরকে অবকাশ মাত্র না দিয়ে নিমেষে অত্যন্ত দ্রুত পদে কৈরালা প্রসাদ সিঁড়িপথ দিয়ে নেমে অদৃশ্য হয়ে গেল। ঘটনার অত্যন্ত দ্রুত আকস্মিকতায় সমর যেন কতকটা হতবুদ্ধি ও বিহ্বল হয়ে আলো ছায়াচ্ছন্ন বারান্দার প্রান্তে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। সম্মুখে পরপর অনেকগুলি ঘরের দরজা। কৈরালা প্রসাদ বলে গেল সামনের ঘরে যেতে, কিন্তু কোন ঘরে সে যাবে? হতবুদ্ধি সমর যন্ত্রচালিতের মতোই কতকটা অগ্রসর হয়ে প্রথম বন্ধ দরজাটার গায়ে হাত দিয়ে ঈষৎ ঠেলা দিতেই দরজা খুলে গেল এবং সঙ্গে সঙ্গে মধুর বীণা যন্ত্র সহযোগে অপূর্ব সুমিষ্ট নারী কণ্ঠ সঙ্গীতের একটা ঝাপটা কানে এসে প্রবেশ করে। সঙ্গীত ও সেই সুরের আকর্ষণে বোধহয় মন্ত্রমুগ্ধের মতো অত্যুজ্জ্বল আলোকোদ্ভাসিত সেই কক্ষের উন্মুক্ত দ্বারপথে ভিতরে গিয়ে দাঁড়ায় সমর। উজ্জ্বল বৈদ্যুতিক আলোর প্রভায় সমগ্র কক্ষখানি যেন ঝলমল করছিল। বাড়ির সর্বত্র অন্ধকার, অথচ ওই কক্ষটি যেন আলোয় ঝলমল। তাছাড়া রোগী দেখতে এই মধ্যরাতে যে বাড়িতে সে এসেছে, সেই বাড়িরই কোনো ঘরে ওই রকম সঙ্গীতের আনন্দ বসবে, ব্যাপারটা সহসা যেন কেমন সমর সেনের বোধগম্য হয় না। তাই কতকটা বিস্ময় বিমূঢ় হয়ে সে দাঁড়িয়ে যায়। সমস্ত মেঝে জুড়ে দামি গালিচা বিস্তৃত এবং মাঝখানে ফরাস বিছানো। সেই ফরাসের উপর অপূর্ব সুন্দরী এক যুবতী কোলের কাছে বীণা নিয়ে বীণে সুর ঝঙ্কারের সঙ্গে নিজের মধুস্রাবী কণ্ঠস্বরকে গঙ্গা যমুনার ধারার মতোই মিলিয়ে দিয়েছে। অদূরে উপবিষ্ট 50-এর ঊর্ধ্বেই হবে এক অতীব সুশ্রী ধুতি পাঞ্জাবি পরিহিত শ্যামকান্তি প্রৌঢ় ব্যক্তি। প্রৌঢ়ের কাঁধের উপর দামি একখানা কাশ্মীরি শাল কাঁধ থেকে মাটিতে নেমেছে। প্রৌঢ়ের হাতে একটি কাচের রঙিন সুরাবর্তী পাত্র, পেগ গ্লাস। যন্ত্র ও কণ্ঠের মিলিত সুরধারা যেন সুধাক্ষরণ করছিল কক্ষ মধ্যে। গায়িকা সুরেলা কণ্ঠ কখনো মিনতি করছে বারংবার,
খুল খুল যায় বাজু বন্ধ। সুরের ধারায় সম্মোহিত সমর যেন সবকিছু ভুলে যায়। সে যেন ভুলে যায় কেন সে এখানে এসেছে। সে যে একজন ডাক্তার এবং বিশেষ একটি রোগী, সংকটময় পরিস্থিতির দরুন তাকেই মধ্যরাত্রে ঘুম ভাঙিয়ে ডেকে আনা হয়েছে, কিছুই যেন মনে পড়ে না। কতক্ষণ ওইভাবে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়েছিল সমর তার নিজেরও মনে নেই। হঠাৎ চমকে উঠে পিঠের উপর যেন কার অলক্ষিত মৃদু করস্পর্শে চমকে তাকায় সমর সেন। তার ঠিক পিছনেই দাঁড়িয়ে রোগা ডিগডিগে এক ব্যক্তি, দৈর্ঘ্য প্রায় 6 ফুটের ইঞ্চিখানেক বোধহয় বেশি হবে। যেমন দৈর্ঘ্যে সেই অনুপাতে প্রস্থে একেবারে শূন্যের কোঠায় বললেও চলে। মাথার চুল ছোট ছোট করে কদম ছাট করা, শকুনের মতো দীর্ঘ বাঁকানো নাসিকা ও ক্ষুদ্র গোলাকার চোখ। চোখের দৃষ্টি স্থির খসা কাচের ন্যায় ফ্যাকাশে প্রাণহীন, সহসা দেখলে প্রেতের চাউনি বলে মনে হয়। মুখের দুপাশের হনু দুটি বিশ্রীভাবে সজাগ হয়ে আছে, দাড়ি নিখুঁতভাবে কামানো। ডান হাতের হাড় বের করা শিরাবহুল তর্জনীটি ওষ্ঠের ওপর স্থাপন করে ইশারায় লোকটি সমরকে কথা বলতে নিষেধ জানালো এবং স্থির খসা কাচের মতো ফ্যাকাশে দৃষ্টি দিয়ে যেন বলে, আমার সঙ্গে আসুন। কতকটা যন্ত্রচালিতের মতোই সমর দ্বিতীয় আর বাক্য ব্যয় না করে লোকটিকে অনুসরণ করে বাইরের স্বল্পালোকিত বারান্দায় এসে দাঁড়ালো। স্প্রিং অ্যাকশনে ঘরের দরজাটা পুনরায় ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে। ও ঘরে নয়, মামাকে দেখতে এসেছেন তো আপনি? সমর কতকটা বোকার মতোই যেন ঘাড় হেলিয়ে সম্মতি জানায়। হ্যাঁ, চলুন ওই ঘরে। কোন মানুষের কণ্ঠস্বর এতখানি কর্কশ, চাপা ও অস্বাভাবিক হতে পারে সমরের যেন ধারণারও অতীত ছিল। অবাক বিস্ময়ে তখন সমর লোকটির দিকে তাকিয়েছিল। লোকটার পরিধানে পায়জামা ও গায়ে একটা কালো রঙের ভারী গ্রেট কোট। আশ্চর্য, অমন রোগা লোকটা অত বড় একটা ভারী গ্রেট কোট কেমন করে গায়ে দিয়েছে? আপনি কি যেন বলবার চেষ্টা করে সমর। লোকটি পূর্ববৎ কর্কশ গলায় বলে, আমি রায় বাহাদুর দুর্যোধন চৌধুরীর ভাগ্নে, আমার নাম শকুনি ঘোষ। শকুনি ঘোষ? বিস্মিত হতভম্ব সমর পাল্টা প্রশ্নটা যেন নিজের অজ্ঞাতেই উচ্চারণ করে ফেলে। হা হা করে লোকটা বিশ্রী কুৎসিত ভাবে একটা চাপ্পা হাসি হেসে ওঠে। মনে হয় যেন করাত দিয়ে কেউ কাঠ চিরছে খ্যাস খ্যাস শব্দে। আগে মাতুল দুর্যোধনের ভাগিনেও শকুনি। কেন মহাভারত পড়েননি? নামটা আবার আমার ওই মামারই দেওয়া। চলুন। আর দ্বিতীয় বাক্য ব্যয় না করে এবারে সমর অগ্রসর হয় শকুনিকে অনুসরণ করে। একেবারে বারান্দার শেষ প্রান্তের বন্ধ দরজাটা ঠেলে খুলতে কতকটা জড়িত চাপা কণ্ঠের একটা চিৎকার সমরের কানে এসে প্রবেশ করল। সম্পত্তি ভোগ করবে? আমার এত কষ্টের সম্পত্তি সারারা বড় ভূতে লুটে খাবে? একটি আদলা পয়সাও নাই, কোনো শালাকে একটা কানা করিও দেব না। সমর তখন শকুনির নীরব চোখের ইঙ্গিতে কক্ষের মধ্যে এসে দাঁড়িয়েছে। বড় আকারের হলঘরের মতো বেশ প্রশস্ত একখানা ঘর। ঘরের ঠিক মাঝামাঝি কালো রঙের একটা ভারী পর্দা ঝুলছিল, অনেকটা পার্টিশনের মতো। পর্দার ওপাশ থেকে নীলাভ আলোর একটা দুটির চাপা ইশারা পাওয়া যায়। পর্দার ওপাশ থেকেই কণ্ঠস্বরটা শোনা যায় বেশ স্পষ্ট এতক্ষণে। আরেকবার তীক্ষ্ণ দৃষ্টিতে ডক্টর সেন ঘরের চারিদিকে তাকায়। পর্দার এপাশে একটি বড় সাইজের গোলাকার টেবিলের চারপাশে খান পাঁচেক চেয়ার ও গোটা 2 সোফা, একটা সেলফ। সেলফের 3টি তাকে নানাবিধ ওষুধপত্রের ছোট বড় নানা আকারের শিশি, রোগীর খাবার ও ফিডিং কাপ, স্প্রে, টুস, কনিউলা প্রভৃতি সাজানো রয়েছে। এবার ডক্টর সেনের নজরে পড়ে ঘরের 2টি সোফা অধিকার করে পাশাপাশি 2জন ভদ্রলোক বসে আছেন নিঃশব্দে, আর তাদের সামনে একজন দাঁড়িয়ে। তাদের মধ্যে একজন মনে হয় মধ্যবয়সী হবেন, প্যান্ট ও শার্ট পরিধানে, গলায় স্টেথোটি জড়ানো। উনি যে একজন চিকিৎসক বোঝা গেল। দ্বিতীয় ব্যক্তি অল্প বয়সী, 23-24-এর মধ্যে, পরিধানে তার ধুতি ও গায়ে একটি শাল জড়ানো। তৃতীয় যে দাঁড়িয়ে, তার বয়স 34-35-এর মধ্যে হবে। মাথার চুল ব্যাক ব্রাশ করা সযত্নে, বেশ উঁচু লম্বা চেহারা এবং অতি সুশ্রী। চোখে পুরু লেন্সের কালো সেলুলয়েডের ফ্রেমের চশমা। ভদ্রলোকের পরিধানে ধুতি ও শেরওয়ানি।
শেরওয়ানির বোতামগুলি খোলা। দণ্ডায়মান ব্যক্তির নজরই ঘরে প্রবেশ করবার পর সর্বপ্রথম সমর ও শকুনির উপর পড়ল, এবং কেউ কিছু বলবার আগেই শকুনি বলে তার সেই বিশ্রী গলায়, ডক্টর সেন। উপবিষ্ট দুজন সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ান, বোধহয় ডাক্তারকে অভ্যর্থনা জানাতেই। আর ঠিক সেই সময়ই পর্দার ওপাশ থেকে আবার কণ্ঠস্বর শোনা গেল, অত্যন্ত বিরক্তিপূর্ণ চাপা ক্রুদ্ধ কণ্ঠস্বর। শালারা ভাবছে আমি কিচ্ছু বুঝি না, আমার স্লো পয়জন করছে, টের পাচ্ছি না? না, সব সব জানি, সব বুঝতে পারছি। পুলিশ সাহেব মিস্টার দালালকে চিঠি দিয়েছে, কনস্পিরেসি, বিরাট ষড়যন্ত্র চলেছে, সব জানিয়েছি তাকে। স্তম্ভিত হয়েই যেন ডক্টর সেন সেই কথাগুলো শুনছিল। হঠাৎ অন্য একটি কণ্ঠস্বরে ডক্টর সেন সামনের দিকে তাকায়। প্যান্ট কোট পরিহিত ভদ্রলোকটি এগিয়ে এলেন এবং মৃদু মোলায়েম কণ্ঠে বললেন, আসুন ডক্টর সেন। এবং পরক্ষণেই ঘরের মধ্যে উপস্থিত প্রথম লোকটির দিকে নির্দেশ করে বললেন, ইনি ডক্টর সানিয়াল, দাদার অ্যাটেন্ডিং ফিজিশিয়ান। উভয়কে নমস্কার ও প্রতি নমস্কার জানায়। ওপাশে পর্দার আড়ালে অদৃশ্য কণ্ঠস্বর তখন আবার নীরব হয়ে গিয়েছে। আপনি অ্যাটেন্ডিং ফিজিশিয়ান? অন্য কোনো বড় ডাক্তার রায়বাহাদুরকে দেখেছেন কি? সমরের কথায় মৃদু হাসির ক্ষীণ একটা আভাস ডক্টর সানিয়েলের ওষ্ঠপ্রান্তে দেখা দিয়েই আবার পরক্ষণেই মিলিয়ে যায়। তারপর বলেন, বলুন বরং কে রায়বাহাদুরকে আজ পর্যন্ত দেখেননি? কলকাতার হেন বড় ডাক্তার নেই ওকে একাধিকবার এসে দেখে যাননি, তাই নাকি? হ্যাঁ, রায়বাহাদুরের একটা ডাক্তার ফোবিয়া আছে বলতে পারেন। 1 বছর ধরে এক প্রকার শয্যাগত হয়ে আছেন, আর সেই থেকে আজ পর্যন্ত অ্যানজাইনার 7টা অ্যাটাক হয়েছে। বিস্ময়ে বিস্ফারিত চোখে তাকালো সমর ডক্টর সানিয়েলের মুখের দিকে এবং বলেন কি? হ্যাঁ, ডক্টর সানিয়েল বলেন, রায়বাহাদুরের একটা নয় 10টা নাকি হার্ট আছে। শুধু কি তাই ডক্টর সেন, ভদ্রলোকের বয়স 60-এর কোঠায়, 8 বার ডবল নিউমোনিয়া অ্যাটাক, 7 বার অ্যাকিউট ব্যাসিলারি ডিসেন্ট্রি, 3 বার পারনিসাস ম্যালেরিয়া আর 2 বার টাইফয়েডে ভুগেছেন। এবারের অ্যাটাকটা হার্ট অ্যাটাক থেকে শুরু হয়। বর্তমানে 1 বছর শয্যাশায়ী। এখন জেনারেল অ্যানাসার্কা উইথ কনজেস্টিভ হার্ট ফেলিওর। তা আমি ওকে কিভাবে সাহায্য করতে পারি? বেডসোর থেকে গ্যাংগ্রিন হতে চলেছে, তাই আপনাকে ডাকা হয়েছে। ও, কথাটা উচ্চারণ করে সমর চুপ করে যায়। বুঝতে পারে না ওই জন্য এত রাত্রে এইভাবে তাকে ঘুম ভাঙিয়ে তুলে আনবার এমন কি জরুরি প্রয়োজন ছিল। সমর ভাবছিল, শুধু এই বাড়িটা, তার আবহাওয়া ও এখানকার বাসিন্দারাই বিচিত্র নয়, এবারেই সব কিছুই যেন কেমন বিচিত্র। কোথাও স্বাভাবিকতার যেন লেশমাত্র নেই। শুধু বিচিত্র হলেও বুঝি কথা ছিল, সেই বৈচিত্র্যের মধ্যে যেন একটা রহস্যের ইঙ্গিত। ঢং করে রাত্রি 2:30 ঘোষণা করে ঘরের দেওয়ালে বসানো একটি ওয়াল ক্লক ওই সময়, এবং সঙ্গে সঙ্গে আবার পর্দার ওপাশ থেকে শোনা গেল সেই পূর্ব কণ্ঠস্বর, ডাকেল, ডাক্তার। কণ্ঠস্বরে পূর্বের মতোই বিরক্তি। ডক্টর সানিয়াল হন্তদন্ত হয়ে যেন পর্দার ওপাশে চলে গেলেন। ওপাশের কথাবার্তা স্পষ্টই শোনা যাচ্ছিল। ডক্টর সেন কান পেতে থাকে। আমাকে ডাকছিলেন রায়বাহাদুর? কি করো তুমি? তুমি ওই ষড়যন্ত্রের মধ্যে আছো নাকি? আগে সব টের পাই, শকুনিও আছে, সে বেটাও ষড়যন্ত্র করছে। তাছাড়াও দুঃশাসনকে তারাও, জানো না, হি ইজ ডেঞ্জারাস। ডক্টর সানিয়াল বোধহয় রায়বাহাদুরকে কথার কোনো জবাব দিলেন না। পার্শ্ববর্তী নার্সকে সম্বোধন করে বললেন, নার্স, ঘুমের ওষুধটা দিয়েছিলেন? সঙ্গে সঙ্গে রোগীর তীব্র তীক্ষ্ণ প্রতিবাদ শোনা গেল, না না, ঘুম পাড়িয়ে তোমরা সকলে মিলে আমাকে খুন করতে চাও। আমি
আমি কিছু বুঝি না বটে, না? গেট আউট, বের হয়ে যাও সব এখান থেকে, দূর। খাবো না, ঘুমের ওষুধ খাবো না। ডক্টর সানিয়ালের কণ্ঠস্বর শোনা যায়। তিনি বলেন, ডক্টর বর্ধন আজ ফোনে বলেছেন ওই ওষুধটা দিতে। একটা আর্ত যন্ত্রণাকাতর শব্দ শোনা গেল। পরক্ষণেই আবার শোনা গেল রায়বাহাদুরের কণ্ঠস্বর। বলুক, আমি খাবো না। কিন্তু যা বলেছিলাম তা করা হয়েছে? ডক্টর সেনকে কল করা হয়েছে? হ্যাঁ, তিনি এসেছেন। কোথায়? ডাকো, ডাকো তাকে। ডক্টর সেন এবারে নিজেই পর্দার দিকে এগিয়ে যায়। প্রকাণ্ড একটা পালঙ্কের উপরে রবারের গদি ও ব্যাক রেস্টের সাহায্যে রোগীকে উঁচু করে শয্যার উপরে শোয়ানো আছে। এক কোণে ত্রিপয়ের উপর নীল কাচের ডোমে ঢাকা স্বল্প শক্তির একটি বৈদ্যুতিক বাতি জ্বলছে। বাতির নীলাভ আলোয় শয্যার উপর সাহিত্য রোগী রায়বাহাদুর দুর্যোধন চৌধুরীর দিকে তাকালো সমর। প্রকাণ্ড উপাধানের উপর সর্বাঙ্গে সাদা চাদরে আচ্ছাদিত রায়বাহাদুর শুয়ে আছেন। কেবলমাত্র রোগীর মুখখানা দেখা যায়, আর সব ঢাকা। নিরাশা, ক্রোধ, বিরক্তি, বেদনা ও বৃতৃষ্ণা সব কিছু যেন একসঙ্গে ফুটে উঠেছে বলি রেখাঙ্কিত রোগীর সেই মুখের উপরে। হাড় ও চর্মসার মুখখানা, মাথার চুল ছোট ছোট করে ছাঁটা। সমস্ত হাড় সর্বস্ব মুখখানির মধ্যে দীর্ঘ উন্নত নাসিকা যেন উদ্ধত একটা প্রশ্নের মতো জেগে আছে। চক্ষুর পাতা দুটি মুদ্রিত। পাশে দাঁড়িয়ে ডক্টর সানিয়াল ও মাথার সামনে ওষুধের গ্লাস হাতে স্থির নির্বাক দাঁড়িয়ে তখন একটি অল্প বয়সী অত্যন্ত সুশ্রী খ্রিস্টান বাঙালি নার্স। ডক্টর সেন এসেছেন, কথাটা ডক্টর সানিয়াল রায়বাহাদুরকে জানালেন। চক্ষু মুদ্রিত অবস্থাতেই রায়বাহাদুর প্রশ্ন করেন, কোথায়? সমর আরো একটু এগিয়ে গিয়ে একেবারে রোগীর শয্যার সামনে দাঁড়ালো। রায়বাহাদুর চোখ খুললেন এবং পূর্ণ দৃষ্টিতেই সমরের দিকে তাকালেন। ডক্টর সেন, ইউ আর ডক্টর সেন? হ্যাঁ। কিন্তু ইউ আর টু লেট। আর মাত্র 1.5 ঘন্টা সময় আছে। সমর রায়বাহাদুরের মুখের দিকে চেয়ে থাকে কেমন যেন বোকার মতো। রায়বাহাদুরের চোখ ততক্ষণে আবার মুদ্রিত হয়ে গিয়েছে। তোমরা, ইউ, অল অফ ইউ সাক্ষী থাকবে। ওরা আমায় রাত 4টের সময় হত্যা করেছে। কিরিটি বাবু কই? তাকে যে এত করে আমি ডেকে নিয়ে এলাম, তিনি যদি কাছাকাছি না থাকেন তো বুঝবেন কি করে? আমার হত্যা রহস্য মীমাংসা করবেন কি করে? দেখো নার্স, মিস্টার রায়কে ডাকো। নার্স বোধ হয় রায়বাহাদুরের আদেশ পালনের জন্যই পর্দার ওপাশে চলে গেল। আপনার হাতটা একটিবার দেখতে পারি কি? ডক্টর সমর সেন সামনের দিকে একটু ঝুঁকে প্রশ্ন করে। পালস দেখবেন? কিন্তু কি হবে দেখে? পালস ঠিকই আছে। তাছাড়া যাকে আর 1.5 ঘন্টা বাদে হত্যা করা হবে তার পালস দেখে কি বুঝবেন? নট আ ন্যাচারাল ডেথ, নট আ কেস অফ হার্ট ফেলিওর। পালস দেখে কি সে মৃত্যুকে আপনি ঠেকাতে পারবেন? কি করে জানলেন যে আর 1.5 ঘন্টার মধ্যে কেউ আপনাকে হত্যা করবে? ভাবছেন প্রলাপ বকছি? না হয় পাগল হয়ে গেছি? না ডক্টর সেন, শুধু আপনি কেন, সকলেই তাই ভাবছেন। কিন্তু দেখবেন, এক্ষুনি দেখবেন, দেখতে পাবেন আমার কথা অক্ষরে অক্ষরে সত্য হয় কিনা। 1.5 ঘন্টার কতটুকু সময়? সমর ওষুধের গ্লাসটা একটু আগে যেটি নার্স কক্ষ থেকে বের হয়ে যাবার সময় সামনের টেবিলের উপর রেখে গিয়েছিল সেটা তুলে নিয়ে বলে, এই ঘুমের ওষুধটা খান তো। আপনার একান্তভাবে এখন ঘুমানো দরকার। একটু ঘুমোতে পারলে নিশ্চয়ই সুস্থ বোধ করবেন। জেগে জেগে আপনি যত দুঃস্বপ্ন দেখছেন। কি বললেন? দুঃস্বপ্ন? আমি জেগে জেগে দুঃস্বপ্ন দেখছি? দুঃস্বপ্নই বটে, দেখছি গত 1 বছর ধরে। বাট ইট ইজ as true as anything. একটু পরেই আপনারা জানতে পারবেন গত 1 বছর ধরে যে অবশ্যম্ভাবী মৃত্যুর কথাটা আমার কাছে প্রকট হয়ে উঠেছে সেটা সত্য। ইট ইজ কামিং। আসছে মৃত্যু, আসছে। ঘুম হবে না জানি আমি, কোনো ওষুধেই আর ঘুম হবে না। তুমি যখন বলছেন দিন, কি ওষুধ খেতে হবে? সত্যি আমি ঘুমোতে চাই, ডিপ
সাউন্ড স্লিপ। সমর রায়বাহাদুরকে ওষুধটা খাইয়ে দিল। নার্সের সঙ্গে সঙ্গে এমন সময় কিরিটি রায় এসে পর্দার পাশ দিয়ে ভিতরে প্রবেশ করল। কে? আমি কিরিটি রায়বাহাদুর। সমর চোখ তুলে আগন্তুকের দিকে তাকায়। কিরিটির পরিধানে স্লিপিং পায়জামা ও কিমোনো। দেখলেই বোঝা যায় সদ্য সে শয্যা থেকে বোধ করে উঠে এসেছে। কোথায় ছিলেন এতক্ষণ? এই ঘরেই তো ছিলাম। ঘুমোচ্ছিলেন না? এমনি করে ঘুমোলেই আপনি আমার হত্যা রহস্যের কিনারা করেছেন আর কি। সময় যে ঘনিয়ে এলো সেদিকে খেয়াল আছে? কিরিটি মৃদু হেসে শান্ত কণ্ঠে প্রত্যুত্তর দেয়। সে তো আপনার হিসেব মতো রাত 4টে। এখনো 1 ঘন্টার ওপরে সময় আছে। আর সময় আছে। তাছাড়া আপনাকে তো বলেছি, আমি একবার এসে যখন উপস্থিত হয়েছি, প্রাণ থাকতে আপনার আর কোনো বিপদ যাতে না ঘটে সেই চেষ্টাই করব। করুন, যত পারেন চেষ্টা করুন, কিন্তু বাধা দিতে পারবেন না এও আমি জানি। ঢং ঢং ঢং। রাত্রি 3টে ঘোষিত হয় ওয়াল ক্লকে। রায়বাহাদুর আবার বলেন, আর 1 ঘন্টা। আপনি এবার একটু ঘুমোবার চেষ্টা করুন দেখি রায়বাহাদুর। কথাটা বলে কিরিটি। রায়বাহাদুর চোখ বুজেছিলেন। কিরিটির কথার কোনো জবাব দিলেন না। ঘুমোবেন না বললে কি হবে? 2-4 মিনিটের মধ্যেই রায়বাহাদুর ঘুমিয়ে পড়েছেন ওষুধের প্রভাবে। বোঝা গেল তার মৃদু নাসিকার ধ্বনিতে। রায়বাহাদুর ঘুমিয়ে পড়েছেন বুঝতে পেরে কিরিটি সকলকে চোখের ইঙ্গিতে ঘর ছেড়ে চলে যেতে বলে। একমাত্র নার্স বাদে বাকি 3 জনে বাইরে চলে আসে। পর্দার এদিকে এসে ওরা দেখে একমাত্র দুঃশাসন চৌধুরী ভিন্ন বাকি 2 জন, শকুনি ঘোষ ও অন্য ভদ্রলোকটি ওই সময় সেখানে উপস্থিত নেই। ডক্টর সানিয়াল কিরিটি ও ডক্টর সমর সেনকে লক্ষ্য করে বলেন, চলুন আমার ঘরে, আপনাদের সঙ্গে আমার কয়েকটা কথা আছে। সকালে রোগীর ঘর থেকে বের হয়ে একবারে লাগোয়া পার্শ্ববর্তী কক্ষের দ্বার ঠেলে ভিতরে প্রবেশ করে। ছোট্ট একখানি ঘর। রোগীর ঘরের সঙ্গে মধ্যবর্তী একটি দ্বার পথে যোগাযোগ আছে। একটি লোহার খাটে সাধারণ একটি শয্যা বিস্তৃত। ঘরের কোণে একটি আলনায় কয়েকটি জামা কাপড় এলোমেলো ভাবে ঝুলানো। একটি ছোট্ট টেবিল, একধারে ছোট্ট একটি নেয়ারের খাটে শয্যা বিছানো। খানকতক বই ও খাতাপত্র টেবিলের উপরে বিশৃঙ্খলভাবে ছড়ানো। খাটের নিচে একটি চামড়ার সুটকেস। ইলেকট্রিক স্টোভে একটা অ্যালুমিনিয়ামের কেটলিতে জল ফুটছিল। খানতিনেক চেয়ারও ঘরে ছিল। বসুন, কফি তৈরি করি একটু। তার আপত্তি নেই তো? সানিয়াল বলেন। ডক্টর সেন বা কিরিটি কারোরই আপত্তি ছিল না। দুজনেই তাই জবাব দেয়, বেশ তো। কেটলির জল ফুটে গিয়েছিল। ডক্টর সমর সেন কিরিটির মুখের দিকে চেয়ে প্রশ্ন করে, আপনার সঙ্গে পরিচয় নেই আমার কিরিটিবাবু। কেটলি থেকে গরম জল একটা কাচের টিপটে ঢেলে কফির গুঁড়ো মেশালেন ডক্টর সানিয়াল। সমর সেনের প্রশ্নে তার দিকে চেয়ে বললেন, বলেন কি মশাই, অমন একটা লোকের সঙ্গে আজও পরিচয় হয়নি আপনার? না। রহস্যবেদী কিরিটি রায়, ডক্টর সানিয়াল জবাব দিলেন। আপনাকেও উনি বুঝে ডেকে এনেছেন? সমর প্রশ্ন করে। মৃদু হেসে কিরিটি বলে, হ্যাঁ, শুনলেন না? রায়বাহাদুরের বদ্ধ ধারণা হয়ে গেছে যে তাকে হত্যা করবার জন্য তার চারপাশে একটা প্রকাণ্ড ষড়যন্ত্র শুরু হয়েছে এবং আজ রাত্রেই তার মৃত্যু অবধারিত। হঠাৎ এমন ধারণা হলো কেন তার? ঠিক যে হঠাৎ হয়েছে বললে ভুলই বলা হবে ডক্টর সেন, কিরিটি বলে। তবে ইতিমধ্যে ডক্টর সানিয়াল কফি তৈরি করে কিরিটি ও ডক্টর সেনকে 2 কাপ দিয়ে নিজেও 1 কাপ কফি নিয়ে বসলেন। ডক্টর সানিয়াল কফিতে 1 চুমুক দিয়ে ডক্টর সেনের মুখের দিকে চেয়ে বললেন, রায়বাহাদুরকে দেখে আপনার কি মনে হলো ডক্টর সেন? মনে হলো যেন একটা ইলিউশনে ভুগছেন। কিন্তু কতদিন থেকে এরকম হয়েছে? ডক্টর সেন বললেন, 3-7 হবে। 3-7 আগে থেকেই ওই কথাটা প্রায়ই বলছেন। আজকের তারিখে রাত 4টের সময় নাকি উনি নিহত হবেন।
এর আগে কখনো এ ধরনের কথা বলেননি? না, আমি তো প্রায় মাস আষ্টেক হলো এখানে আছি, অ্যাটেন্ডিং ফিজিশিয়ান হয়ে। আইসি। তা আর ওই যে সব ষড়যন্ত্রের কথা কি বলছিলেন? এবারে প্রশ্নটা করে সমর সেনী। আপনি তো অনেক দিন এখানে আছেন, হঠাৎ এরকম ধারণা ওর হলো কেন, কিছু বলতে পারেন ডক্টর সানিয়াল? কিরিটি এবার প্রশ্ন করল। না, বরং আমি তো দেখতে পাচ্ছি রায় বাহাদুরের আত্মীয় স্বজনরা আপ্রাণ চেষ্টা করছেন সর্বদা কিভাবে ওকে একটু সুস্থ ও নিশ্চিন্ত রাখতে পারবেন। এ ধরনের সন্দেহ যে কি করে আসে। ডক্টর সেন এবারে বলে, আমার কি মনে হচ্ছে জানেন, অভিশাপ। এটা একটা অর্থের অভিশাপ ডক্টর সানিয়াল। অর্থ জিনিসটাই এমন যে না থাকলেও শান্তি নেই, আবার থাকলেও শান্তি নেই। শাঁখের করাত, এগুতেও কাটে পিছুতেও কাটে। কিরিটি কথাটা শুনে মৃদু হাসে। নিঃশেষিত কফির পেয়ালাটা নামিয়ে রেখে কিমোনোর পকেট থেকে একটা সিগার বার করে দেশলাই সহযোগে অগ্নি সংযোগ করলো কিরিটি। কিছুক্ষণ নিঃশব্দে ধূমপান করবার পর কিরিটি বলে, গত 10 বছর থেকে রায়বাহাদুরকে চিনি। আ সেলফ মেড ম্যান। প্রথম জীবনে কুলি রিক্রুটিং থেকে শুরু করে ক্রমে নিজের অসাধারণ চেষ্টা ও অধ্যবসায়ের দ্বারা প্রচুর অর্থের মালিক হয়েছেন। 7টা কোল মাইন্সের প্রোপাইটার হয়েছেন। ফলেন কি? ডক্টর সেন বলেন, হ্যাঁ, সত্যি বিচিত্র মানুষটা। শুধু যে উপায় করেছেন তা নয়, রায়বাহাদুর শুনেছি জীবনে দান ধানা করেছেন প্রচুর। কথাটা বললেন ডক্টর সানিয়াল। হ্যাঁ, আমিও শুনেছি বহু প্রতিষ্ঠানে ওর বহু দান আছে, জবাব দিল কিরিটি। ডক্টর সমর সেন ও আসলে যেন নির্বাক শ্রোতা, অবাক বিস্ময়ে বিচিত্র অদ্ভুত রায়বাহাদুরের কাহিনী শুনছিল। দরজার গায়ে এমন সময় সহসা মৃদু করাঘাত শুনতে পাওয়া গেল। কে? ডক্টর সানিয়ালি প্রশ্ন করলেন এবং এগিয়ে গিয়ে দ্বার খুলে দিলেন। ঘরে প্রবেশ করলেন রায়বাহাদুরের ভাই দুঃশাসন চৌধুরী এবং কক্ষের মধ্যে উপবিষ্ট কিরিটি ও ডক্টর সমর সেনকে লক্ষ্য না করেই ডক্টর সানিয়ালকে বলেন, ডাক্তার, আমাকে একটা ঘুমের ওষুধ দিতে পারো? কিছুতেই ঘুমোতে পারছি না, ঘুম আসছে না। এর তো পারি না, 1 মাস হলো, আর কত না ঘুমিয়ে কাটাবো। এখানে তো আমি কোনো ওষুধ রাখি না মিস্টার চৌধুরী। ও ঘরে অনেক রকমের ঘুমের ওষুধ আছে, আমার নাম করে নার্সের কাছে চান গিয়ে, সে দেবে কোন। ওসব সাধারণ বারবিউটন গ্রুপ অফ ড্রাগসে আমার কিচ্ছু হবে না, সব খেয়ে দেখেছি। বরং যদি আমাকে একটু মরফিয়া ইঞ্জেকশন করে দেন, অফ করেন। মরফিয়া? বিস্মিত ডক্টর সানিয়াল যেন কতকটা আত্মগতভাবেই কথাটা উচ্চারণ করেন। হ্যাঁ, মরফিয়া। আচ্ছা থাক, আজও যা হোক একটা কিছু খেয়েই দেখি। বলতে বলতে দুঃশাসন চৌধুরী প্রস্থান করলেন। ওরা আবার গল্প শুরু করলেন। আরো আধ ঘন্টাটা পরে সহসা কতকটা যেন ঝড়ের বেগেই বৃদ্ধ ঘোষের একটি ভৃত্য ঘরের দরজার সামনে এসে উদ্বেগাকুল কণ্ঠে বলে ওঠে, ডাক্তারবাবু, ডাক্তারবাবু, শিগগির আসুন, কর্তাবাবু, কর্তাবাবু। কিরিটি ততক্ষণে চেয়ার থেকে কতকটা যেন লাফিয়েই উঠে ছুটে দরজার গোড়ায় এসে দাঁড়ায়। কি হয়েছে কর্তাবাবুর? খুন হয়েছেন কর্তাবাবু। সে কি? বিস্মিত একটা চিৎকারের মতোই যেন কথাটা ডক্টর সানিয়ালের কণ্ঠ থেকে নির্গত হয়। হ্যাঁ, শিগগির আসুন। সকলের আগে কিরিটি যেন ছুটে ঘর থেকে বের হয়ে গেল এবং তার পশ্চাতে ডক্টর সানিয়ালও বের হয়ে গেলেন। ওদের ঘরের দরজা খোলাই ছিল। কিরিটি সর্বপ্রথম ঘরের মধ্যে গিয়ে পা দিল এবং ঠিক সেই সঙ্গে সঙ্গেই ঘরের ওয়াল ক্লকটা রাত্রি 4টে ঘোষণা করল। রাত 4টে। কিরিটির বুকের ভেতরটা যেন ধক করে ওঠে। তাহলে সত্যি সত্যি রায়বাহাদুরের নিজের মৃত্যুর ব্যাপারে নিজের ভবিষ্যৎবাণীটা অক্ষরে অক্ষরে মিলে গেল। কয়েকটা মুহূর্ত অতঃপর কিরিটি কেমন যেন বিহ্বল বিভ্রান্ত ভাবে ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকে, কোনো কথাই তার মুখ দিয়ে বের হয় না। ঘরের মধ্যে ওই সময় ওরা 3জন ছাড়াও দুঃশাসন ও বৃহন্নলা চৌধুরী উপস্থিত ছিলেন। উভয়ের চোখে মুখেই একটা অসহায় ভীতিবিহ্বল ভাব, নির্বাক এবং কেমন যেন বিস্ময়ে বিভূত সকলে। ওয়াল ক্লকের গম্ভীর সংকেত ধ্বনিটা যেন নিষ্ঠুর হত্যার কথাটাই জানিয়ে দিয়ে গেল। মৃত্যু আছেই, কে কবে মৃত্যুর হাত থেকে রেহাই পেয়েছে এবং
আসে যখন অমক পরোয়ানা হাতেই এসে হাজির হয়। তবু রায়বাহাদুরের মৃত্যুটা যেন অকস্মাৎ একটা ধাক্কা দিয়েছে সবার মনেই। কোনো কথা না বলে কিরিটি অতঃপর ঘরের মধ্যে পর্দাটা তুলে রায়বাহাদুরের যেখানে সাহিত্য সেখানে এসে দাঁড়ালো। অন্যান্য সকলেও তাকে অনুসরণ করে ওর আশেপাশে এসে দাঁড়ায়। অদূরে সর্বপ্রথম সকলেরই দৃষ্টি পড়ে রোগীর শিয়রের কাছে। চেয়ারের উপরে উপবিষ্ট নার্সের মাথাটা চেয়ারের উপরে একপাশে হেলে রয়েছে। আর আর সাহিত্য মুদ্রিত চক্ষু রায়বাহাদুরের বুকের ঠিক মাঝখানে সুদৃশ্য কালো বাঁটওয়ালা একটা ছোড়া সমূলে বিদ্ধ হয়ে আছে, যেন নিষ্ঠুর মৃত্যুর ভয়াবহ প্রত্যক্ষ সাক্ষী দিচ্ছে। রায়বাহাদুরের গায়ের উপরে যে সাদা চাদরটি ছিল সেই চাদর সমেতই ছোড়াটা ভেদ করে গিয়েছে, কিন্তু ছোড়াটার কালো বাঁটের চারপাশে লাল রক্ত চিহ্ন শুভ্র চাদরের উপরে যেন ভয়াবহ একটা বিভীষিকার মতো মনে হয়। কোনো প্রয়োজন ছিল না, তথাপি ডক্টর সানিয়াল প্রথমেই রায়বাহাদুরের পালসটা দেখলেন। সব শেষ, অনেকক্ষণ মারা গেছেন। কিরিটি প্রথমে নার্সের নাম ধরে ডাকে, কিন্তু সাড়া না পেয়ে এগিয়ে উপবিষ্ট ও নিদ্রিত নার্সকে ঠেলে জাগাতে গিয়ে দেখে গভীর নিদ্রায় আচ্ছন্ন নার্স। কিরিটির বুঝতে কষ্ট হয় না যে স্বাভাবিক ঘুম নয়, কোনো তীব্র ঘুমের ওষুধের সাহায্যেই নার্সকে গভীর ঘুমে আচ্ছন্ন করা হয়েছে, সম্ভবত ইচ্ছে করেই। ডাক্তার দুজনও ইতিমধ্যে নার্সের পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে ডক্টর সানিয়াল ঘুমন্ত নার্সকে পরীক্ষা করতে উদ্যত হন। কিরিটি সরে দাঁড়ায়। অপলক দৃষ্টিতে কিরিটি নিহত মুদ্রিত চক্ষু রায়বাহাদুরের মুখের দিকে চেয়েছিল। সমস্ত মুখখানা জুড়ে যেন ফুটে উঠেছে একটা নিষ্ঠুর অবজ্ঞার চিহ্ন। অদূরে টেবিলের উপরিস্থিত নীলাভ দতিতে মুখখানার মধ্যে যেন কেমন এক নিদারুণ বিভীষিকা সুস্পষ্ট হয়ে উঠেছে। ঘরের মধ্যে সকলেই নিস্তব্ধ, কারোর মুখে টু শব্দটি পর্যন্ত নেই। কেবল পর্দার ওপাশে ওয়াল ক্লকটা একঘেয়ে শব্দ করে চলেছে, মন্থর বিশ্রী টক 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 শব্দ সেই নিশ্চলতার মধ্যে। ওহ, কি ভয়ানক! সকলেই যুগপৎ ওই কথাগুলি সহসা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই ফিরে তাকালো। কথাটা বলেছিলেন দুঃশাসন চৌধুরী। কথাটা বলেই তিনি দুহাতে নিজের মুখখানা ঢাকেন। ডক্টর সানিয়াল যেন কি একটা কথা বলতে যাচ্ছিলেন, কিন্তু বলা হলো না। ঠিক ওই সময় একটা ভারী জুতোর মচমচ শব্দ সকলের কানে প্রবেশ করে। মচমচ শব্দের জুতো পায়ে যেন এই কক্ষের দিকেই এগিয়ে আসছে। জুতোর শব্দ এসে ঘরের মধ্যে প্রবেশ করলো। কিরিটি সর্বাগ্রে পর্দার ওদিকে পা বাড়িয়েছিল এবং পর্দার এদিকে আসতেই দেখতে পেল পুলিশের ইউনিফর্ম পরিধানের হৃষ্টপুষ্ট ভারিক্কি চেহারার এক অফিসার ঘরের মধ্যে দাঁড়িয়ে। বারে কিরিটি ও পুলিশ অফিসারটি দুজনে দুজনের দিকে অনুসন্ধানী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কিরিটি প্রথমে কথা বলে। আপনি বোধহয় এখানকার এসপি মিস্টার দালাল? হ্যাঁ, আপনি? আমার নাম কিরিটি রায়। আসুন, এইমাত্র আমরা জানতে পেরেছি রায়বাহাদুর নিহত হয়েছে। কি বললেন? রায়বাহাদুর? উৎকণ্ঠা মিশ্রিত কণ্ঠে প্রশ্ন করলেন পুলিশ সুপার মিস্টার দালাল। হ্যাঁ, চলুন, এই ঘরের পর্দার ওপাশে মৃতদেহ। স্তম্ভিত নির্বাক এসপি দালাল যন্ত্রচালিতের ন্যায় কিরিটিকে অনুসরণ করলেন। পর্দার এপাশে এসে পা দিতেই এবং মৃতের কক্ষে ছুরিকাবিদ্ধ রায়বাহাদুরের প্রতি নজর পড়তেই অস্ফুট কণ্ঠে আবার দালাল সাহেব বলে ওঠেন, ওহ, হোয়াট আ হরিবল সাইট! কি ভয়ানক! দেন রিয়েলি হি হ্যাজ বিন কিলড। সত্যি ভয়ানক। যেন পূর্বাপর সমস্ত ব্যাপারটাই একটা চরমতম বিস্ময়, একটা ভয়াবহ দুঃস্বপ্ন। মাত্র ঘণ্টাখানেক আগেও যে লোকটি জীবিত ছিলেন, প্রাণ স্পন্দনের মধ্যে দিয়ে নিজের সত্তাটাকে ঘোষণা করছিলেন, এই মুহূর্তে অসহায় মৃত্যুর মধ্যে যেন নিঃশেষে লোপ পেয়েছেন, নিশ্চিহ্ন হয়ে মুছে গিয়েছেন জীবন সমুদ্রের বুক থেকে। এবং এই ঘটনার মধ্যে সর্বাপেক্ষা ঘনীভূত রহস্য হচ্ছে যে ওই ছুরিকাবিদ্ধ মৃত লোকটি কেমন করে না জানি অবধারিত অবশ্যম্ভাবী তার মৃত্যুর সংবাদটি পূর্বাহ্নেই জানতে পেরেছিলেন কোনো এক আশ্চর্য উপায়। কিন্তু সত্যি কি জানতে পেরেছিলেন? না, সেটা ডাক্তারের ভাষায় সত্যি একটা ইলিউশন মাত্র। না, ব্যাপারটা তার অসুস্থ মস্তিষ্কের উত্তেজনা প্রসূত একটা কল্পনা মাত্র। নার্স সুলতাকরের জ্ঞান আরও আধ ঘন্টা পরে ফিরে আসে একটু একটু করে। ওষুধের প্রভাবতে মুক্ত হয়ে সে ঘুম থেকে জেগে উঠল। প্রথমটায় সে কিছুই বুঝতে পারে না। চোখের ঘুম ও মনের নিষ্ক্রিয়তাটুকু যেন কেটেও কাটতে চায় না। একটা নেশার ঘোরের মতো সমস্ত চেতনাকে তার এখনো আচ্ছন্ন করে আছে যেন।
কিরিটির পরামর্শে 1 কাপ স্ট্রং কফি পান করার পর সুলতা সেন কতকটা ধাতস্থ হয়, কিন্তু তাকে নানাভাবে প্রশ্ন করেও তার বক্তব্য হতে এমন কিছুই পাওয়া গেল না যা রায় বাহাদুরের মৃত্যু রহস্যের উপরে আলোক সম্পাদ করতে পারে। সুলতা কর বললে, রাত্রি 2টো নাগাদ ডক্টর সানিয়েলের কফি তৈরি হয়েছিল। সেই কফি পান করবার পর হতেই তার বিশ্রী রকম ঘুম পায় এবং সে ঘুমিয়ে পড়ে। কিরিটি তখন প্রশ্ন করে, রায় বাহাদুর কি তখন জেগেছিলেন? না, সুলতা বলে। রায় বাহাদুরকে ডক্টর সেন ঘুমের ওষুধ খাইয়ে আসবার পর কিছুক্ষণের মধ্যেই রায় বাহাদুর ঘুমিয়ে পড়েন। সাধারণত দীর্ঘকাল ধরে, বলতে গেলে প্রায় নিয়মিতই ঘুমের ওষুধ সেবন করার ফলে ইদানিং কোনো ঘুমের ওষুধেই সহজে রায় বাহাদুরের নিদ্রাকর্ষণ হচ্ছিল না। অথচ আশ্চর্য, আজ ঘুমের ওষুধ পান করবার কিছুক্ষণের মধ্যে রায় বাহাদুরের নিদ্রাকর্ষণ হয় এবং শীঘ্রই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। রায় বাহাদুরকে নিদ্রিতা দেখেই সুলতা করে 2 চোখের পাতায় ঠুলুনি নেমে আসতে চায় এবং কখন একসময় সে নিজেই ঘুমিয়ে পড়েছে কিছুই তার মনে নেই। সুলতা কর কথা বলছিল, কিন্তু কিরিটির মনে হয় তার কথাবার্তায় একটা ভীতির ভাব যেন সুস্পষ্ট প্রকাশ পাচ্ছে। প্রথমত ডিউটি দিতে দিতে সে ঘুমিয়ে পড়েছিল, দ্বিতীয়ত সেই ঘুমন্ত অবস্থার মধ্যেই নিষ্ঠুর আততায়ীর হস্তে রায় বাহাদুর নিহত হয়েছেন। নিঃসন্দেহে ব্যাপারটা তার গাফিলতি, তাই কি তার এই ভীতি? কিন্তু কিরিটি নার্স সুলতা করের ওই ভীতির ব্যাপারটা যেন বুঝেও ইচ্ছে করেই বিশেষ আমল দেয় না। দালাল সাহেব যখন বারংবার নানাবিধ প্রশ্ন মানে ভীত সুলতা করকে নানাভাবে জেরার পর জেরা করে চলেছেন, কিরিটির মনের মধ্যে তখন সম্পূর্ণ অন্য একটি চিন্তা আবর্ত রচনা করে ফিরছিল যেন। সত্যি কথা বলতে কি, রায় বাহাদুরের বিশেষ অনুরোধে তার গৃহে এলেও ব্যাপারটার মধ্যে আদৌ কোনো গুরুত্ব দেয়নি এতক্ষণ পর্যন্ত। কিন্তু এখন তার মনে হচ্ছে রায় বাহাদুর যেমন করেই হোক ব্যাপারটা বুঝতে পেরে থাকুন না কেন, ব্যাপারটা একটা নিষ্ঠুর পূর্ব পরিকল্পিত প্ল্যান অনুযায়ী সংঘটিত হয়েছে, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকে না এখন আর। বেচারি সুলতা করের কোনো দোষ বা অপরাধ নেই বুঝতে পারে কিরিটি, এবং হত্যাকারী যে ধূর্ত ও অত্যন্ত ক্ষিপ্র সে বিষয়ে সন্দেহের অবকাশ মাত্র নেই। কারণ প্রথমত সে পূর্বান্নেই ঘোষণা করে ও প্ল্যান এঁটে রায় বাহাদুরকে হত্যা করেছে। দ্বিতীয়ত ঠিক হত্যার সময়টিতে বা পূর্বে এবারই সকলের মধ্যে যার রোগীর সর্বাপেক্ষা নিকট উপস্থিত থাকবার সম্ভাবনা ছিল, সেই সুলতা করকে নির্দিষ্ট সময়ের পূর্বেই কৌশলে কফির সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, যাতে করে তার দিক থেকে কোনো বাধা না আসে। দ্বিতীয়ত যাকে হত্যা করবে বলে হত্যাকারী স্থির করেছিল তাকে পর্যন্ত তীব্র ঘুমের ওষুধ পান করিয়ে আগেই ঘুম পাড়িয়ে দিয়েছিল। এই তো গেল হত্যাকারীর দিকটা। নিহত রায় বাহাদুরের দিকটাও রীতিমতো যাকে বলে জটিল। পূর্বাহ্নে তিনি তো নিজের হত্যার কথা জানতে পেরেছিলেনই, তা সে যেমন করেই হোক, এবং যে জন্য তিনি কলকাতা থেকে কিরিটিকে নিজের কাছে এনে রেখেছিলেন ও এসপি দালাল সাহেবকেও কথাটা আগে থাকতেই জানিয়ে রেখেছিলেন, সেদিক দিয়ে হত্যাকারীকে বিচার করলে নিঃসন্দেহে হত্যাকারী প্রচুর রিস্ক নিয়েছেন। যেহেতু আগে থাকতে আটঘাট ভেদে কাজ করে থাকলেও সে শুধু চতুর নয়, দুঃসাহসীও বটে। কিন্তু কথা হচ্ছে সে কেমন করে এতগুলো লোকের উপস্থিতির মধ্যে ধোঁকা দিয়ে সকলকে বোকা বানিয়ে দিল। কিরিটি আরো ভাবছিল, ছোড়ার সাহায্যে যখন রায় বাহাদুরকে হত্যা করা হয়েছে তখন এটা অত্যন্ত স্পষ্ট যে হত্যাকারী এই কক্ষে সশরীরে প্রবেশ করেছিলই। কিন্তু কথা হচ্ছে ঠিক ওই সময়টিতে এই কক্ষের মধ্যে নিদ্রিতা নার্স সুলতা কর ও ঘুমন্ত রায় বাহাদুর ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তি বা প্রাণী উপস্থিত ছিল কিনা, এবং উপস্থিত থাকলে কে উপস্থিত ছিল, এই বাড়ির আর কারই বা উপস্থিত থাকা সম্ভব। মনে মনে অত্যন্ত দ্রুত কিরিটি চিন্তা করে নেয় এই বাড়ির সমস্ত লোকগুলিকে। মৃত রায় বাহাদুর ছাড়া ওই সময় বাড়ির মধ্যে উপস্থিত ছিল তার সহোদর ভাই দুঃশাসন চৌধুরী, রায় বাহাদুরের খুল্ল তাতো অবিনাশ চৌধুরী, ভাগ্নে শকুনি ঘোষ, রায় বাহাদুরের একমাত্র পুত্র বৃহন্নলা চৌধুরী, বৃহন্নলার স্ত্রী নমিতা চৌধুরী, বৃহন্নলার একমাত্র 11 বর্ষীয় বালক পুত্র বিকর্ণ ও রায় বাহাদুরের বোনের মেয়ে রুচিরা দেবী, রায় বাহাদুরের বিধবা বোন ও রুচিরার মা গান্ধারী দেবী। এই 8 জন বাড়ির ভেতরের লোক। বাইরের কর্মচারীদের মধ্যে অন্দরে যাদের অবাধ যাতায়াত ছিল, ম্যানেজার নিত্যধন সাহা, তহসিলদার বৃদ্ধ কুণ্ডলেশ্বর শর্মা ও পুরাতন নেপালি বৃদ্ধ কৈরালা প্রসাদ ও ডক্টর সানিয়াল, এবং কিছুক্ষণ আগে এসেছেন ডক্টর সমর সেন, বৃন্দাবন ঝি শৈরভী ও ননির মা। এবং যাদের ছিল না তারা হচ্ছে
ড্রাইভার রাম নরেশ ও ভৈরব, নাইট কিপার হুম সিং, দারোয়ান বলদেব ও দুধনাথ। এদের মধ্যে অর্থাৎ যাদের অন্দরে যাতায়াত ছিল না তাদের বাদ দিয়ে ওই 12 জনের মধ্যে কেউ যদি হত্যাকারীকে সাহায্য করে থাকে তাহলে হয়তো তাকে খুঁজে বের করতে পারলে রহস্যের ব্যাপারে কিছুটা কিনারা হতে পারে। এখন কাকে কাকে ওই 12 জনের মধ্যে বিশেষভাবে সন্দেহ করা যেতে পারে, সেদিক দিয়ে একমাত্র আত্মীয় পরিজনের মধ্যে রায়বাহাদুরের পুত্র বৃহন্নলা চৌধুরীর একাদশবর্ষীয় বালক পুত্রকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে। বাকি সকলকে সন্দেহের তালিকায় ধরা যেতে পারে, কারণ বাকি সকলেই প্রত্যেকের মৃত রায়বাহাদুরের মৃত্যুতে লাভবান হওয়ার সম্ভাবনা। কাজেই প্রত্যেকের পক্ষেই রায়বাহাদুরকে হত্যা করা এমন কিছুই অসম্ভব নয় বা ছিল না। কিরিটির চিন্তাজাল হঠাৎ ছিন্ন হয়ে গেল। ওই সময় সুপার দালাল সাহেব সুলতা করে জবানবন্দি শেষ করে দুঃশাসন চৌধুরীকে জেরা শুরু করেছেন। আপনি বলছেন দীর্ঘ 5 বছর আপনি বাড়ি ছাড়া থাকবার পর মাত্র দিন 10 আগে এখানে ফিরে এসেছেন, কেমন কিনা? হ্যাঁ, দালাল সাহেবের প্রশ্নের জবাবে জানান দুঃশাসন চৌধুরী। এই 5 বছর আপনি কোথায় ছিলেন? বর্মা মুলুকে, মৌচিতে। মৌচি কেন? মৌচিতে আমার মাইকার বিজনেস ছিল। মাঝখান থেকে কিরিটি এবারে প্রশ্ন করে। কয়েকটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই মিস্টার দালাল, মিস্টার চৌধুরীকে, যদি অবশ্য আপনি অনুমতি দেন। একটু যেন বিরক্তি অনিচ্ছার সঙ্গেই দালাল সাহেব বলেন, বেশ তো, করুন। মিস্টার চৌধুরী কি মাইকার সেই বিজনেস এখনো আছে? কিরিটি এবারে প্রশ্ন করে দুঃশাসন চৌধুরীকে। না, দাদার অনুরোধে সমস্ত বিজনেস তুলে দিয়েই একেবারে চলে এসেছি। বিজনেস কেমন চলছিল আপনার? খুব ভালোই চলছিল, তাই আমারও বিজনেস তুলে দেবার কোনো ইচ্ছাই ছিল না। গত বছর দেড়েক ধরে দাদা অনবরত আমাকে ওখানকার বিজনেস তুলে দিয়ে দেশে ফিরে আসবার জন্য অনুরোধ করছিলেন, চিঠির পর চিঠি দিয়ে। তাছাড়া এখানকার এত বড় কলিয়ারি বিজনেস বৃহন্নলা একা একা ম্যানেজ করে উঠতে পারছিল না। কেন? আমি তো যতদূর জানি ইদানিং অসুস্থ অবস্থাতেও 2 মাস আগে পর্যন্ত বিছানায় শোয়া অবস্থাতেই রায়বাহাদুর নিজে বিজনেস দেখাশোনা করতেন। তাছাড়া আপনার ছোট কাকা অবিনাশ বাবুও তো বিজনেস দেখাশোনা করতেন বলেই শুনেছি, কিরিটি এবারে বলে। কিরিটির কথায় দুঃশাসন চৌধুরী বিশেষ অর্থপূর্ণ একটু হাসি এসে বলেন, কে দেখাশোনা করতেন বললেন? আমাদের কাকা সাহেব? হ্যাঁ, হুম, তা দেখতেন বটে। তবে এতই যখন আপনার জানা আছে, এও নিশ্চয়ই আপনি জানেন কাকা সাহেবের আসল বিজনেসের চাইতে গান বাজনার ব্যাপারেই বরাবর বেশি ঝোঁক, এবং সেই কারণেই বরাবর দাদাকে না হোক মাসে 1000-1500 করে অর্থ আত্মীয়তার আক্কেল সেলামি বাবদ জলে ফেলতে হতো। বলতে বলতে কণ্ঠের মধ্যে আরো তাচ্ছিল্য ও অবহেলার ভাব এনে বললেন, হুম, তিনি দেখবেন বিজনেস। এই যে বাড়ির মধ্যে এত বড় একটা ব্যাপার ঘটে গেছে, দেখুন গিয়ে কাকা সাহেব দিব্যি খোশ মেজাজে বাইজির গান শুনছেন, এখনো তার ঘরে আসন জমিয়ে। কিরিটি দুঃশাসন চৌধুরীর কথায় কোন রকম গুরুত্ব না দিয়ে অত্যন্ত ধীর শান্ত কণ্ঠে জবাব দেয়, দেখুন দুঃশাসন বাবু, আজ গত 7 বছর ধরে রায়বাহাদুরের সঙ্গে এবং আপনাদের এই ফ্যামিলির সঙ্গে আমার একান্ত ঘনিষ্ঠভাবেই পরিচয়। আপনাদের কাকা সাহেব অবিনাশবাবুর সমস্ত কিছুই আমার জানা। তিনি আমার আদৌ অপরিচিত নন। একটা কথা আপনি হয়তো ভুলে যাচ্ছেন দুঃশাসন বাবু, রায়বাহাদুরের বর্তমান সুবিপুল সম্পত্তি অর্জনের মূলে আপনাদের কাকা সাহেবের দীর্ঘ 12 বছরের পরিশ্রম ও অধ্যবসায় আছে। সেদিক দিয়ে আমি যতদূর জানি রায়বাহাদুরই ইদানিং বৎসর 3 হলো আপনাদের কাকা সাহেবের জন্য মাসিক 1500 টাকা মাসোহারার পাকাপাকি একটা ব্যবস্থা করে দিয়েছিলেন ইচ্ছে করি। শ্লেষাত্মক কণ্ঠে এবারে দুঃশাসন চৌধুরী জবাব দিলেন, আপনি দেখছি অনেক কিছুই জানেন মিস্টার রায়। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করার লোভ দমন করতে পারছি না। এতই যখন আপনি জানেন, এও আপনার নিশ্চয়ই অজানা নয় যে কোথাও কোনো কাগজপত্রে এ সম্পর্কে কোনো নির্দেশ আছে না। এটা একটা উভয়ের মধ্যে তাদের মৌখিক ব্যবস্থাই হয়েছিল। বৎসর 2 আগে রায়বাহাদুরের সঙ্গে যখন একবার আমার কলকাতায় দেখা হয়, কথায় কথায় সেই সময় রায়বাহাদুর আমাকে বলেছিলেন, লিখিতভাবে তার উইলের মধ্যেও। উইল? দাদার উইল? পরম বিশ্বাসের সঙ্গেই যেন দুঃশাসন চৌধুরী কথা কাটা উচ্চারণ করেন, কিরিটিকে বাধা দিয়ে। হ্যাঁ, উইলেই সেরকম লিখে দিয়েছেন তিনি, তাই আমাকে বলেছিলেন। এবারে সত্যি আমাকে হাসালেন মিস্টার রায়। দাদার উইল?
যতদূর আমার জানা আছে তার তো কোনো উইলই নেই। পাকাপোক্ত রেজিস্টার্ড উইল একটা না থাকলেও উইল তার একটা ছিল আমি জানি। বেশ জোরের সঙ্গেই জবাব দিল এবারে কিরিটি। ভুল শুনেছেন, কাঁচা পাকা কোনো উইলই তার নেই। ইতিমধ্যে একসময় রায় বাহাদুরের পুত্র বৃহন্নলা চৌধুরীকেও দালাল সাহেব ওই কক্ষের মধ্যে ডেকে এনেছিলেন। পিতার আকস্মিক নিষ্ঠুর মৃত্যুতে বৃহন্নলা চৌধুরী যেন শোকে মুহ্যমান হয়ে পাথরের মতোই একপাশে নিঃশব্দে দাঁড়িয়েছিল। তার দিকে তাকিয়ে কিরিটি বলে, বৃহন্নলা বাবু, আপনার বাবার কোনো উইল বা ওই জাতীয় কোনো কিছু লেখা কি নেই? না, আমি যতদূর জানি বাবার কোনো উইল ছিল বলে আমি শুনিনি অন্তত। আছে। কে বললে নেই? আছে, আলবাত্থায়। অকস্মাৎ অন্য একটি পুরুষের সুমিষ্ট কণ্ঠস্বরে ঘরের মধ্যে উপস্থিত সবকটি প্রাণী যুগপৎ বিস্মিত দৃষ্টিতে খিদে তাকায় বক্তার দিকে। কোনো পুরুষের কণ্ঠস্বর এমন মধুস্রাবী হতে পারে এ যেন ধারণাও করা যায় না। ডক্টর সেনের মনে হলো সত্যি অপূর্ব মিষ্টি কণ্ঠস্বর বক্তার। এ তো কণ্ঠস্বর নয়, সঙ্গীতের সুর বুঝি। সঙ্গীতের জন্যই যেন ভগবান ওই কণ্ঠস্বরটি সৃষ্টি করেছেন। সত্যি গানের মতোই মিষ্টি কণ্ঠস্বর, উঁচু বলিষ্ঠ পুরুষোচিত গঠন। কালো গায়ের রং হলেও মুখ চোখের গঠন ও দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু নিয়ে যেন অপূর্ব একটা শ্রী ও সৌন্দর্যের সমন্বয়, যা সাধারণত বড় একটা চোখে পড়ে না। পরিধানে মিহি কালো পেরে ফরস ডাঙার গিলে করা কোঁচানো ধুতি। ধুতির কোঁচা পায়ের পাতার উপর লুটোচ্ছে। গায়ে একটা হাফ হাতা গরম পাঞ্জাবি। কাঁধের উপরে দামি কলকার কাজ করা কমলা লেবু রঙের কাশ্মীরি শাল। পায়ে ঘাসের চটি। কাকা সাহেব, যেন কতকটা আত্মগতভাবেই কথাটা উচ্চারণ করেন দুঃশাসন চৌধুরী। এবাড়ির কাকা সাহেব অবিনাশ চৌধুরী। কাকা সাহেব অবিনাশ চৌধুরী সত্যি এ বাড়ির একটি বিশেষ ব্যতিক্রম যেন। শুধুমাত্র চেহারা ও বেশভূষাতেই নয়, চালচলনে, আদব কায়দায়, কথাবার্তায় এবাড়ির কারো সঙ্গে যেন অবিনাশ চৌধুরীর কোনো মিল নেই। শুধু আজ বলেই নয়, কোনো কালেই বুঝি ছিল না। প্রথম যৌবনে ছিলেন কাকা সাহেব অবিনাশ চৌধুরী লোকটি উগ্র সাহেব। তারপর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই উগ্র সাহেবিয়ানার বদলে তার সবকিছুর মধ্যে দেখা দিয়েছিল একটা বাদশাহী আভিজাত্য। যেমন দিলদরিয়া তেমনি স্ফূর্তিবাজ। বিয়ে করেননি, তাই বলে ব্রহ্মচারীর চরিত্র নয়। সুরা, নারী, সঙ্গীত, অভিনয় ও শিকার, এই ছিল লোকটির জীবনের সবকিছু। রায়বাহাদুরের মুখে কিরুটি শুনেছিল। এককালে ওইসব খেয়ালে দুহাতে লোকটি অর্থ উড়িয়েছেন। এখন অবশ্যই সঙ্গীত সাধনা নিয়েই ঘরের মধ্যে নিজেকে সর্বদা ব্যস্ত রাখেন। প্রথম যৌবনী সাহেবের আচরণের জন্যই সকলে তাকে কাকা সাহেব বলে সম্বোধন করত। এখনো সেই সম্বোধনেই তিনি পরিচিত। অবিনাশ চৌধুরীর বয়স 50-এর ঊর্ধ্বে, এবং বয়স তার যতই হোক না কেন, অতি পরিপাটি ও পরিচ্ছন্ন দেহের মধ্যেই এতটুকু তার ছাপ যেন দেখা যায় না। আছে, আছে, আলবাত আছে। 2 বছর আগে দুর্যোধন উইল করে রেখেছিল। কথাকাটি বলে এবারে অবিনাশ চৌধুরী বারেকের জন্য সকলের দিকে একবার চেয়ে বৃহন্নলার প্রতি দৃষ্টি স্থাপন করে বললেন, সত্যি কি দুর্যোধন মারা গেছে নাকি বিনু? এরা গিয়ে এইমাত্র আমাকে সংবাদ দিল। কিরিটি অবিনাশ চৌধুরীর মুখের দিকে তাকালো। সে যেন ঠিক বুঝতে পারে না কে এইমাত্র অবিনাশ চৌধুরীকে গিয়ে দুর্যোধন চৌধুরীর মৃত্যু সংবাদটা দিল। কিন্তু অবিনাশ চৌধুরীর কথার কেউই কোনো জবাব দেয় না। ব্যাপার কি? তোমরা যে সবাই মুখে ছিপি এঁটে দিয়েছ বলে মনে হচ্ছে, কথা বলছো না কেন? বলতে বলতে প্রৌঢ় অবিনাশ চৌধুরী পাশেই দণ্ডায়মান পুলিশ সুপার দালাল সাহেবের প্রতি নজর পড়তেই মুহূর্তে কি একটা বিরক্তিতে যেন মুখটা তার কুঞ্চিত হয়ে ওঠে, এবং সকলকেই যেন কতকটা বিস্মিত ও বিব্রত করেই দালাল সাহেবের মুখের দিকে চেয়ে এবারে রুক্ষ কণ্ঠে অবিনাশ বললেন, এই সময় দালাল সাহেব আপনি এখানে কেন? আপনি কেন এসেছেন? রায়বাহাদুর নিজে আমাকে ডেকে পাঠিয়েছিলেন। কি বললেন? দুর্যোধন আপনাকে ডেকে পাঠিয়েছিল? কেন? নিশ্চয়ই এ বাড়িতে কোনো চুরি ডাকাতির কিনারা করতে নয়?
গম্ভীর কণ্ঠে দালাল সাহেব বললেন, তার চাইতেও গুরুতর ব্যাপারে চিঠি লিখে আমার সাহায্য প্রার্থনা করে আসতে বলেছিলেন। গুরুতর ব্যাপারে? গুরুতর ব্যাপারটা কি শুনি? তিনি রায়বাহাদুর যে আজ রাত্রে নিহত হবেন, যে করেই হোক ব্যাপারটা তিনি পূর্বাহ্নে বুঝতে পেরে আমাকে সাহায্য করবার জন্য ডেকে পাঠিয়েছিলেন, এবং এখন দেখতে পাচ্ছি তার সে অনুমান মিথ্যে নয়। সত্যি সত্যি তিনি নিষ্ঠুরভাবে নিহত হয়েছেন। সত্যি সত্যিই তাহলে দুর্যোধন নিহত হয়েছে? ব্যাপারটার মধ্যে যেন এতটুকু গুরুত্ব নেই, এইভাবে কথাকটি উচ্চারণ করে ধীরে শান্ত ও মৃদু পদবিক্ষেপে ঘরের অন্যাংশে পর্দার ওপাশে এগিয়ে গেলেন অবিনাশ চৌধুরী। কিরিটি ও দালাল সাহেব নিঃশব্দে অবিনাশ চৌধুরীকে অনুসরণ করে। শয্যার উপর রায়বাহাদুরের মৃতদেহ ঠিক পূর্বের মতোই পড়ে আছে দেখা যায়। অবিনাশ একেবারে মৃতদেহের সামনে শয্যার পাশে এসে দাঁড়ালেন এবং নিষ্পলক দৃষ্টিতে কয়েক মুহূর্ত সেই ভয়ঙ্কর দৃশ্যের দিকে চেয়ে অস্ফুট স্বরে বললেন, দুর্যোধন, পোর বয়, সত্যি সত্যি তুই তাহলে মরলি? আশ্চর্য, তুই যে মরবি এ কথা তুই জেনেছিলি কি করে? সহসা এমন সময় কিরিটির প্রশ্নে অবিনাশ চৌধুরী ফিরে তীব্র দৃষ্টিতে কিরিটির দিকে তাকান। কিরিটি প্রশ্ন করে, আপনিও কি তাহলে সে কথা জানতেন অবিনাশবাবু? হু আর ইউ? অবিনাশ চৌধুরী প্রশ্ন করেন। চিনতে পারছেন না আমাকে? আমার নাম কিরিটি রায়। কিরিটি রায়? ও হ্যাঁ, মনে পড়েছে। আমাদের সেই দলিল জালের একটা ব্যাপারে বছর 2 আগে তুমিই না সব ধরে দিয়েছিলে? হ্যাঁ। তা কি বলছিলে? আমি সে কথা জানলাম কি করে না? নতুন কথা তো নয়, দুনিয়া শুদ্ধ লোকেই তো শুনলাম জানতো। দুর্যোধন তো কথাটা বলে বেরিয়েছি সকলকে, শুনছি। আপনাকেও তাহলে তিনি বলেছিলেন? কবে? 3-15 আগে ও একবার বলেছিল। এর মধ্যে আর বলেননি? না, বলবে কখন? দেখাই তো হয়নি। দেখাই হয়নি? না। কতদিন দেখা হয়নি? তা 15 হবে। এই 15 মধ্যে একবারও ওর সঙ্গে দেখা করতে আসেননি? না। উনি যে অসুস্থ তা আপনি জানতেন? জানবো না কেন? তবে? তবে আবার কি? ওসব বড় লোকের রোগ ফোবিয়া আমার দুচক্ষের বিষ। আই কান্ট স্ট্যান্ড দেম। রায়বাহাদুরের এই দীর্ঘদিনের রোগটা তাহলে আপনার মতে একটা ফোবিয়া ছাড়া কিছু নয়? কিরিটি বলে, নিশ্চয়ই না। কি বলছেন আপনি? এত বড় রোগ, এত ডাক্তার, সব ছিল তার একটা ফোবিয়া? প্রশ্ন করলেন এবারে দালাল সাহেব। হ্যাঁ, তাছাড়া আর কি? 7-7টা হার্ট অ্যাটাক হলে কোনো ভদ্রলোক উঠতে পারে বলে তো কখনো শুনিনি। আসলে ও হার্ট অ্যাটাক নয়। অবাক বিস্ময়ে কিরিটি অবিনাশ চৌধুরীর মুখের দিকে তাকিয়ে থাকে। অবিনাশ চৌধুরী তখনও বলে চলেছেন, বুঝলেন, আসলে ওসব কিছু নয়। ওকে পেয়েছিল মেলানকোলিয়ায়। পেটসা, অর্থাৎ সুরমার মৃত্যুর পর হতেই ও মেলানকোলিয়ায় ভুগছিল। ইদানিং আবার গোদের উপর বিষ ফোড়া হয়েছিল। মেলানকোলিয়ায় গিয়ে শেষ সিজোফ্রেনিয়াতে দাঁড়িয়েছিল। ভারী তো 200 টাকা সম্পত্তি আর সামান্য কয়েক লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স, তার জন্য লোকে ওকে হত্যা করবে? সব বড় বড় রোগের নাম উচ্চারিত হতে শুনেই ডক্টর সমর সেন ও ডক্টর সানিয়াল উভয়ই কৌতূহলী হয়ে অবিনাশ চৌধুরীর মুখের দিকে তাকান। উভয়েরই বাক্যস্ফূর্তি হয় না অবিনাশ চৌধুরীর কথা শুনে। অবিনাশ চৌধুরী বললেন, অপঘাতে মৃত্যু। এইবার সব ধসে পড়বে। দীর্ঘদিন ধরে অনেক পরিশ্রম করে দুর্যোধন আর আমি সব গড়ে তুলেছিলাম, এইবারে সব যাবে। অভিশাপ, সতী সাধ্যির অভিশাপ। বলতে বলতে অবিনাশ চৌধুরী বোধহয় ফিরে যাওয়ার জন্যই পা বাড়িয়েছিলেন। দালাল সাহেব সহসা বাধা দিলেন। অবিনাশ বাবু, তুমি আবার কে? আমি এখানকার এসপি। আই সি। তা তোমার কিছু বক্তব্য আছে নাকি? ভ্রু কুঞ্চিত করে তীব্র দৃষ্টিতে তাকান অবিনাশ চৌধুরী দালাল সাহেবের মুখের দিকে। পাল্টা প্রশ্নে দালাল সাহেব কেমন যেন থতমত খেয়ে তাকিয়ে থাকেন। এই সময় কিরিটি কথা বলে আবার। সে অবিনাশ চৌধুরীকে প্রশ্ন করে, একটা কথা অবিনাশবাবু, বলুন। একটু আগে ঘরে ঢুকতে ঢুকতে আপনি যে বলছিলেন 2 বৎসর আগেই রায়বাহাদুর উইল করেছিলেন,
হ্যাঁ, করেছিলেনই তো। সেটা অবশ্যই আমিও শুনেছিলাম, কিন্তু সেটা কি রেজিস্টার্ড উইল? রেজিস্ট্রি করেছিল কিনা উইলটা তা জানি না, তবে একটা উইল তার আছে। আগে যে ঘরে দুর্যোধন শুতো সেই ঘরের আয়রন চেস্টেই বোধহয় তার সে উইল আছে, যতদূর আমি জানি। তবে সেই উইল শেষ পর্যন্ত পাওয়া যাবে বলে আর আমার এখন মনে হচ্ছে না। কেন? কিরিটি প্রশ্ন করল। কেন? এমনি অপঘাত, মৃত্যু, তার উপরেও সে উইল পাওয়া যাবে বলে আপনি মনে করেন মিস্টার রায়? তাছাড়া আমি তো জানি সে উইলে এই যারা সব পরমাত্মীয়ের দল ঘরের মধ্যে এসে ভিড় করেছে তারা কেউই কিছু পায়নি। কি বলছেন আপনি? কিরিটি আবার প্রশ্ন করে। হ্যাঁ, উইলটা যদি খুঁজে পান তো সেটা খুললেই আমার কথার সত্যি মিথ্যে নিজের চোখেই দেখতে পাবেন। অতঃপর দ্বিতীয় আর বাক্য ব্যয় না করে অবিনাশ চৌধুরী কক্ষ ত্যাগ করে চলে গেলেন নিঃশব্দে। অবিনাশ চৌধুরী শেষের কথায় ও তার কক্ষ হতে প্রস্থানের সঙ্গে সঙ্গেই যেন সমগ্র কক্ষের মধ্যে একটা বিশ্রী থমথমে ভাব জমাট বেঁধে ওঠে। অভাবনীয় পরিস্থিতি, কারোর মুখে কোনো শব্দটি পর্যন্ত নেই, নিশ্চুপ সকলেই। অবিনাশ চৌধুরী যেন সকলকে অকস্মাৎ মুখ করে দিয়ে গেছেন। ওদিকে রাত্রি প্রায় শেষ হয়ে আসছিল। আকাশের বুকে শেষ অন্ধকারের পাতলা পর্দাটা আসন্ন আলোর ছোঁয়ায় যেন থির থির করে কাঁপছিল। নাইট কিপার হুম সিং এর খবরদারি চিৎকার সে রাত্রির মতো থেমে গিয়েছিল বোধহয়। সারা রাত্রির জাগরণক্রান্ত হুম সিং বাগানের মধ্যে ছোট্ট টালির সেটটার মধ্যে এতক্ষণ গিয়ে হয়তো ঢুকেছে। এখন টানা ঘন্টা চারেক ঘুমোবে। বেলা 10টা, 10:30 নাগাদ একবার জেগে নিজ হাতে উনুন ধরিয়ে এক মগ কড়া চা তৈরি করে পান করে আবার বেলা 12টা পর্যন্ত ঘুমোবে। তারপর কিছু রুটি ও ডাল আহার এবং আবার সূর্যাস্ত পর্যন্ত এক টানা নিদ্রা। জাগবে সে ঠিক সন্ধ্যার আবছা অন্ধকার যখন প্রকৃতির বুকে একটু একটু করে ঘন হয়ে উঠবে। কিরিটি ঘরের নিস্তব্ধতা ভঙ্গ করে। দালাল সাহেবের দিকে চেয়ে বলে, আপনার জবানবন্দি নেওয়া শেষ হলো দালাল সাহেব? না, এই যে শুরু করি। দালাল সাহেব আবার তার জবানবন্দি নিতে শুরু করেন। রায়বাহাদুরের ভাই দুঃশাসন চৌধুরীর জবানবন্দি নেওয়া তখনও শেষ হয়নি। আকস্মিকভাবে ঘরের মধ্যে অবিনাশ চৌধুরীর আবির্ভাব ঘটে। কিরিটির নির্দেশে বোধহয় তাঁরই পূর্ব প্রশ্নের জেট টেনে দালাল সাহেব দুঃশাসন চৌধুরীর দিকে চেয়ে পুনরায় প্রশ্ন করলেন, তাহলে আপনি এই তো বলতে চান যে রায়বাহাদুরের কোনো প্রকার উইলই ছিল না? আমি তো মশাই সেই রকমই জানি। তবে আপনার কাকা সাহেব যেসব কথা বলছিলেন, ছেড়ে দিন না মশাই। একটা অর্ধ উন্মাদ লোক, ওর কথা কেউ বিশ্বাস করবে নাকি? তাছাড়া দিবারাত্রি গান আর বাইজি নিয়েই তো পড়ে আছেন। কিরিটি এবার প্রশ্ন করে, অর্ধ উন্মাদ নাকি অবিনাশবাবু? তাছাড়া আর কি? আর এখানে সকলেই তো সে কথা জানে। খোঁজ নিলেই জানতে পারবেন। বছর 5 আগেই প্রথম ওর মাথা খারাপের লক্ষণ প্রকাশ পায়। সেই সময় অনেক চিকিৎসা করা হয়, এমনকি কিছুদিন কাকে মেন্টাল হসপিটালেও ওকে রাখা হয়েছিল। আপনি তো দীর্ঘকাল ধরে বিদেশে ছিলেন এবং রায়বাহাদুরের মুখেই আমি শুনেছি আপনার সঙ্গে এবারই কখনো পত্র বিনিময়ও ছিল না। এসব কথা তবে আপনি জানলেন কি করে? এখানে এসেই শুনেছি। বলতে বলতে হঠাৎ বৃহন্নলা চৌধুরীর দিকে ফিরেছে কিরিটি প্রশ্ন করে, বৃহন্নলা বাবু, সত্যিই কি আপনার দাদুর মাথায় গোলমাল ঘটেছিল? হ্যাঁ, দাদুকে কিছুদিন রাঁচিতে কাঁকে মেন্টাল হসপিটালে ইউরোপিয়ান ওয়ার্ডে রাখা হয়েছিল। কতদিন হাসপাতালে তিনি ছিলেন? তা বছর দেড়েক তো হবেই। সেখান থেকে কি পরে তাকে তারাই ডিসচার্জ করে দেয়, না আপনারাই ওকে ছাড়িয়ে আনেন? ভালো হয়ে যাওয়ায় আমরাই ওকে ছাড়িয়ে আনি। অসুখটা কি হয়েছিল ওর জানেন কিছু? না। দালাল সাহেব আবার প্রশ্ন করেন দুঃশাসন চৌধুরীকে, রাত্রি ঠিক 3:30 থেকে রায়বাহাদুরের মৃত্যু সংবাদ পেয়ে এ ঘরে আসবার পূর্ব পর্যন্ত সময়টা আপনি কোথায় ছিলেন এবং কি করছিলেন দুঃশাসন বাবু? 3 মাস ধরে রাত্রে আমার একেবারেই বলতে গেলে ঘুম হয় না। তবে আজ নার্স আমাকে একটা স্ট্রং ঘুমের ওষুধ দিয়েছিল, তাতেই বোধহয় একটু ঝিম মতো এসেছিল। বোধহয় তো কিছুক্ষণের জন্য ঘুমিয়েও পড়েছিলাম। তা রায়বাহাদুর যে মারা গেছেন টের পেলেন কি করে? সত্যি কথা বলতে কি, দাদার আজ কদিনকার কথা শুনে আজকের রাত্রে ওই সময় যে একটা বিপদ ঘটতে পারে আর কেউ বিশ্বাস না করলেও যেন কেন আমার মন বলছিল একেবারে
অবিশ্বাস করে ব্যাপারটা উড়িয়ে দেবার নয়। তাছাড়া আমি তো এই পাশের ঘরেই থাকি। এই 4টে বাজবার মিনিট 4-5 আগেই একটু তন্দ্রা ভেঙে এ ঘরে এসেছি। এসে কি দেখলেন? দেখলাম ঘরের মধ্যে একটা দাদার চাকর দাঁড়িয়ে আছে। ওর চোখে মুখে একটা ভয়ের চিহ্ন ফুটে উঠেছে। আমাকে ঘরে ঢুকতে দেখেই ও হাউমাউ করে কেঁদে উঠে বললে, বাবু নেই। পর্দার ওপাশে গিয়ে দেখলাম সত্যি। তারপর তখন আমি ওকে আপনাদের ডাকতে বলি ডাক্তারের ঘর থেকে। হঠাৎ ওই সময় কিরিটি নার্স সুলতা করের দিকে চেয়ে প্রশ্ন করে, দুঃশাসন বাবুকে কি ঘুমাবার ওষুধ দিয়েছিলেন সুলতা দেবী? ডক্টর সানিয়ালের ইনস্ট্রাকশন ছিল একটা লুমিনল ট্যাবলেট দিতে, তাই দিয়েছিলাম। মৃদু কোমল কণ্ঠে সুলতা কর জবাব দিল। কিরিটি লক্ষ্য করে সুলতা কর ওই বলার সঙ্গে সঙ্গেই ডক্টর সমর সেন ও ডক্টর সানিয়াল যুগপৎ যেন নার্স সুলতা করের মুখের দিকে তাকালো। ডক্টর সানিয়াল কি যেন বলবারও চেষ্টা করেন, কিন্তু বলার সময় পান না। দালাল সাহেব তাড়াতাড়ি বলেন, আচ্ছা এবারে আপনি আপনার ঘরে যেতে পারেন দুঃশাসনবাবু। তবে একটা কথা, আমার জবানবন্দি না শেষ হওয়া পর্যন্ত এবং আমার পারমিশন ব্যতীত এ বাড়ি ছেড়ে কোথাও যেন যাবেন না। দুঃশাসন চৌধুরী দালাল সাহেবের নির্দেশ শুনে ফিরে তাকায়। তার মানে আমাকে কি নজরবন্দি রাখা হচ্ছে? না, নজরবন্দি নয়, শুধু একা আপনি নন, এ বাড়িতে যারা যারা এখন আছেন প্রত্যেকের প্রতি আমার এই আদেশ। বেশ। দুঃশাসন চৌধুরী অতঃপর ঘর হতে বেরিয়ে গেলেন এবং স্পষ্টই বোঝা গেল দালাল সাহেবের কঠোর নির্দেশে তিনি আদপেই সন্তুষ্ট হতে পারেননি। এবং শুধু দুঃশাসন চৌধুরী নয়, সকলেই যে একটু মনক্ষুণ্ণ হয়েছে সকলের মুখেই যেন তার আভাস পাওয়া গেল। কিন্তু দালাল সাহেব কোনো ভ্রুক্ষেপই করলেন না। তিনি এবার বৃহন্নলা চৌধুরীর দিকে চেয়ে বললেন, বৃহন্নলা বাবু, এবারে আপনাকে আমি কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। বৃহন্নলা চৌধুরী কেমন যেন বিহ্বল দৃষ্টিতে দালাল সাহেবের মুখের দিকে চেয়ে বলে, বলুন। আশা করি আপনাকে যা যা জিজ্ঞাসা করব তার সঠিক জবাব পাবো। নিশ্চয়ই। গলার স্বরটা মৃদু। রাত 3টে থেকে এ ঘরে আসবার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি কি আপনার ঘরেই ছিলেন? হ্যাঁ, সন্ধ্যে থেকেই শরীরটা আমার আজ ভালো ছিল না। তাছাড়া ডক্টর সানিয়াল বলেছিলেন ভয়ের কোনো কারণ নেই, তাই নিজের ঘরেই ঘুমিয়েছিলাম। সে ঘরে আর কেউ ছিল? না, আমি একাই এই ঘরে শুই বছরখানেক যাবৎ। আপনার স্ত্রীও ছেলে? পাশের ঘরে তারা শোয়। কার কাছে এ দুঃসংবাদ প্রথমে পেয়ে তাহলে আপনি এ ঘরে আসেন? কাকাই গিয়ে আমাকে ঘুম থেকে ডেকে তুলে সব কথা বলেন। কাকা মানে দুঃশাসন বাবু? হ্যাঁ। এবারে কিরিটি প্রশ্ন করে, আচ্ছা বৃহন্নলা বাবু, আপনার বাবা যে রাত্রে মারা যাবেন এ কথা আপনাকে বলেছিলেন কি কখনো? বলেছিলেন, কিছুদিন থেকে প্রত্যেকের কাছেই তো ও কথা বলেছেন তিনি। আচ্ছা, হঠাৎ ওই ধরনের কথা বলবার তার কোনো সঙ্গত কারণ থাকতে পারে বলে আপনার মনে হয় কি বৃহন্নলা বাবু? দালাল সাহেব প্রশ্ন করেন। কি জানি, আমি তো দেখতে পাই না। এমন সময় ঘরের মধ্যে সকলকে বিস্মিত ও সচকিত করে অপূর্ব একটি নারী কণ্ঠ শোনা গেল। বৃহন্নলা, দাদাকে নাকি সত্যি সত্যিই কে খুন করেছে? যুগপৎ ঘরের মধ্যে উপবিষ্ট সবকটি প্রাণী সেই নারী কণ্ঠ শুনে ফিরে তাকায়। মধ্যবয়সী অপূর্ব সুন্দরী এক নারী ও তার পার্শ্বে এক অপূর্ব সুন্দরী 20-21 বৎসর বয়স্ক এক যুবতী। শুধু অপূর্ব সুন্দরী নয় সেই যুবতী, রূপের যেন তার সত্যি তুলনা নেই। কি রূপ! চিত্রকরের আঁকা যেন একখানা ছবি, চোখের দৃষ্টি যেন ফেরানো যায় না। দুটি অসমবয়সী নারী মূর্তিকে দেখে বুঝতে কষ্ট হয় না যে একে অন্যের প্রতিচ্ছায়া, অর্থাৎ মা ও মেয়ে। সকলেই বর্ষীয়সী নারীর প্রশ্নে স্তম্ভিত, নির্বাক। বৃহন্নলা চৌধুরী কথা বলে প্রথমে, পিসিমা। কিরিটি এতক্ষণও চিনতে পারে, ইনি দুর্যোধন চৌধুরীর বিধবা ভগিনী গান্ধারী দেবী। বৃহন্নলার পিসিমা ও তার পার্শ্বে দাঁড়িয়ে গান্ধারী দেবীর একমাত্র কন্যা রুচিরা দেবী। রুচিরার অপূর্ব রূপলাবণ্যের কথা কিরিটি রায়বাহাদুরের মুখে ইতিপূর্বে শুনেছিল বটে, তবে ভাবতে পারিনি যে রুচিরা সত্যি সত্যি অমনি রূপবতী। মুগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকে কিরিটি রুচিরার দিকে
এবং শুধু কিরিটিই নয়, ডক্টর সমর সেনও বিস্ময়ে যেন অভিভূত হয়ে রুচিতার দিকে চেয়েছিল পলকহীন দৃষ্টিতে। আপনি রায়বাহাদুরের বোন? সহসা কিরিটি গান্ধারী দেবীর দিকে চেয়ে প্রশ্ন করে। হ্যাঁ, মৃদু কণ্ঠে গান্ধারী দেবী প্রত্যুত্তর দেয়। আপনার দাদা রায়বাহাদুর যে নিহত হয়েছেন কার মুখে শুনলেন? রুচি একটু আগে গিয়ে বলল। কে? রুচিরা দেবী, মানে আপনার মেয়ে? হ্যাঁ। এবারে কিরিটি রুচিরার মুখের দিকে চেয়ে প্রশ্ন করল, আপনি বলেছেন আপনার মাকে যে আপনার মামা নিহত হয়েছেন? হ্যাঁ। আপনি কি করে জানলেন সে কথা? আমি? রুচিরা একবার মার মুখের দিকে চেয়ে কিরিটির মুখের দিকে ফিরে তাকিয়ে কেমন যেন ইতস্তত করে। হ্যাঁ, আপনি জানলেন কি করে? আমি তো জানি আপনারা দক্ষিণের মহলে থাকেন, তাই না? হ্যাঁ। তবে আমাকে ছোট মামা বাবুই তো গিয়ে বলে এসেছেন। কি বললি? আমি বলে এসেছি? বিশ্বাস করবেন না, মিথ্যে কথা। দুঃশাসন চৌধুরী হঠাৎ রূঢ় কঠিন প্রতিবাদে চিৎকার করে ওঠেন এবং যুগপৎ সকলেই তার মুখের দিকে তাকায়। মিথ্যে কথা বলছি? কি বলছো ছোট মামাবাবু? একটু আগে গিয়ে তুমি আমাকে বলে আসোনি যে বড় মামাবাবুকে ছোড়া দিয়ে কে যেন খুন করেছে? সেই কথা শুনেই তো আমি মাকে গিয়ে খবর দিয়েছি। ইটস আ ড্যাম লাই, ডাহা মিথ্যে কথা। প্রায় সঙ্গে সঙ্গেই দুঃশাসন চৌধুরী আবার প্রতিবাদ জানায়। কখন তোর ঘরে আমি গিয়েছিলাম রে বিত্তুক? আমি তো বৃহন্নালাকে ডাকতে গিয়েছিলাম, তার ঘরেই ছিলাম। ছোট মামা, মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। তোমার কীর্তির কথা জানতে তো আর কারো বাকি নেই। রুচিরা! মিশ্রী কণ্ঠে দুঃশাসন চৌধুরী গর্জন করে ওঠেন। সামান্য একটা কথাকে কেন্দ্র করে বাদ প্রতিবাদে মুহূর্তে কক্ষের মধ্যে যেন একটা বিষের হাওয়া জমাট বেঁধে ওঠে। কিরিটি দেখলেও তিক্ত ব্যাপারকে আর বেশি দূর গড়াতে দেওয়া উচিত হবে না। সে ধীর শান্ত কণ্ঠে বলে, দুঃশাসন বাবু, বাদানুবাদের কোনো প্রয়োজন নেই। সত্যকে কেউই আপনারা গোপন করে রাখতে পারবেন না। সময়ে সবই জানা যাবে। তারপর দুঃশাসন চৌধুরীর দিকে ফিরে বলে, দুঃশাসন বাবু, আপনি কিছুক্ষণের জন্য যদি একটু স্থির হয়ে ওই চেয়ারটায় বসেন, আমি রুচিরা দেবীকে কয়েকটা প্রশ্ন করতে চাই। কিন্তু রুচিরাকে দুঃশাসন চৌধুরী কি যেন প্রতিবাদ জানাতে শুরু করতেই কিরিটি তাকে পুনরায় বাধা দিল। না, এখন আর একটুও কথা নয়। আপনাকে যখন আমি প্রশ্ন করব, আপনার যা বলবার বলবেন। বেশ, তাই হবে। গজগজ করতে করতে দুঃশাসন চৌধুরী অনতি দূরে রক্ষিত চেয়ারটার উপরে গিয়ে উপবেশন করলেন। রুচিরাকে প্রশ্ন করবার আগে একটা ব্যাপার কিরিটির চোখে পড়েছিল। রুচিরা ঘরে ঢোকার পর হতেই ডক্টর সমর সেনের দিকে মধ্যে মধ্যে আর চোখে সে তাকাচ্ছিল। এবং শুধু সে নয়, ডক্টর সেন। কিন্তু কিরিটি যেন ব্যাপারটা আদৌ লক্ষ্য করেনি। এইভাবে রুচিরাকে অতঃপর প্রশ্ন শুরু করে। রুচিরা দেবী, বলুন তো এবারে ঠিক কতক্ষণ আগে আপনার ছোট মামা দুঃশাসন চৌধুরী আপনাকে গিয়ে রায়বাহাদুরের মৃত্যু সংবাদ দিয়েছিলেন? তা ঘন্টা খানেক। বলতে বলতে কিরিটি একটিবার নিজের হাত ঘড়িটার দিকে চেয়ে বললে, বেশ, এখন বলুন এক্স্যাক্টলি দুঃশাসনবাবু আপনাকে গিয়ে কি বলেছিলেন? ছোট মামাবাবু আমার ঘরে গিয়ে বললেন, সর্বনাশ হয়ে গেছে, বড় মামাবাবুকে নাকি ছোড়া মেরে কে খুন করেছে। এই কথা বলেই তিনি চলে আসেন, না তারপরে ঘরে ছিলেন? চলে আসেন। 1 ঘন্টা আগে যদি দুঃশাসনবাবু আপনাকে খবরটা দিয়ে থাকেন, 4টে বাজবার কয়েক মিনিট আগেই বলুন খবরটা উনি আপনাকে দিয়েছেন, তাই নাকি? হ্যাঁ, তাই হবে। বেশ। আচ্ছা, একটা কথা রুচিরা দেবী, দুঃশাসনবাবু যখন আপনার ঘরে যান, আপনার ঘরের দরজা কি খোলা ছিল? হঠাৎ কিরিটির শেষ প্রশ্নে রুচিরা দেবী কেমন যেন একটু থতমত খেয়ে যায়। কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে, ঘরের দরজা বন্ধ ছিল। ঘরের আলো জ্বালা ছিল না নেভানো ছিল? আরেকবার চমকে উঠে রুচিরা মৃদু কণ্ঠে বলে, জ্বালানোই ছিল। আপনি জেগে না ঘুমিয়েছিলেন? ঘুমিয়েছিলাম। তীক্ষ্ণ দৃষ্টিতে কিরিটি রুচিরা দেবীর মুখের দিকে তাকায়। ঠিক আছে রুচিরা দেবী, আপনি আপাতত আপনার ঘরে যেতে পারেন। পরে প্রয়োজন হলে আপনাকে আমরা খবর দেব। নিঃশব্দে রুচিরা কক্ষ ত্যাগ করে চলে গেল এবং ঘর ছেড়ে যাবার আগে কিরিটি লক্ষ্য করে আর একবার ডক্টর সেনের দিকে নিমেষের জন্য তাকালো।
কিরিটি এবার মৃত রায়বাহাদুরের বোনের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে ডাকে, গান্ধারী দেবী। কিরিটির ডাকে রুচিরার মা একটু যেন চমকে উঠেই কিরিটির মুখের দিকে তাকালেন। হ্যাঁ, এখানে আপনি কতদিন আছেন? বছর 16 হবে। আমার স্বামীর মৃত্যুর পর থেকেই দাদা এখানে আমাকে নিয়ে এসে রেখেছে। বলতে বলতে গান্ধারী দেবীর চোখের পাতা দুটো যেন অশ্রুতে ঝাপসা হয়ে আসে। আপনারা কয় বোন? আমি আর কুন্তি। কুন্তি দেবীও কি এখানে আছেন? না, সে বহুদিন আগে মারা গেছে। তার একমাত্র ছেলে ওই শকুনি। শকুনি? ঠিক তো, শকুনি বাবুকে দেখছি না, তা তিনি কোথায়? সঙ্গে সঙ্গে দালাল সাহেব বলে ওঠেন। ডক্টর সমর সেনেরও শকুনির কথা সঙ্গে সঙ্গেই মনে পড়ে যায় তার সেই কথা। আগে মাতুল দুর্যোধনের ভাগিনেও শকুনি। দুঃশাসন চৌধুরী হঠাৎ বলে ওঠেন, ডেকে আনবো সে হতভাগাটাকে দালাল সাহেব? না, আপনি বসুন, ডাকা যাবে এখন। কিরিটি শান্ত স্বরে জবাব দেয় এবং গান্ধারী দেবীর দিকে অতঃপর আবার তাকিয়ে বললে, আচ্ছা গান্ধারী দেবী, আপনার মেয়ে রুচিরার বিয়ের কোনো চেষ্টা চরিত্র করছেন না? রুচির বিয়ে সবকিছু তো এক প্রকার ঠিকই হয়ে আছে। ঠিক হয়ে গেছে তাহলে? হ্যাঁ। কোথায়, কার সঙ্গে? সমীরের সঙ্গে। আর সমীর তো এখন এই বাড়িতেই আছে। সমীর? বিস্মিত কিরিটি যেন গান্ধারী দেবীকে পাল্টা প্রশ্ন করে। হ্যাঁ, সমীর বোস। ওদের কয়লার ব্যবসা আছে, অবস্থা খুব ভালো। দাদাই এ বিয়ে সব ঠিকঠাক করেছিলেন নিজে পছন্দ করে। কিরিটি এবারে দুঃশাসন চৌধুরীর দিকে তাকিয়ে বলে, কাউকে পাঠিয়ে দুঃশাসন বাবু সমীর বাবুকে একবার ডেকে আনুন না দয়া করে এখানে। নিশ্চয়ই, বলে দুঃশাসন চৌধুরী একজন ভৃত্যকে তখনই সমীরকে ডেকে দিতে বললেন। কিরিটি আবার গান্ধারী দেবীর দিকে ফিরে প্রশ্ন শুরু করে, আচ্ছা গান্ধারী দেবী, আপনি আর রুচিরা দেবী কি একই ঘরে শোন? না, পাশাপাশি দুটো ঘরে দুজনে শুই। তবে দু ঘরের মধ্যে যাতায়াতের জন্য মাঝখানে একটা দরজা আছে। রুচিরা দেবী যখন আপনাকে গিয়ে রায়বাহাদুরের মৃত্যু সংবাদ দেন তখন আপনি জানেন কিছু? আপনি কি ওই সময় জেগেছিলেন? না, ঘুমিয়েছিলাম। তাছাড়া ঘুম আমার চিরদিনই একটু বেশি গাঢ়। ডাকাডাকি না করলে বড় একটা আমার ঘুম ভাঙে না। তাহলে রুচিরা দেবী মানে আপনার মেয়েই আপনাকে ডেকে তুলেছেন ঘুম থেকে? হ্যাঁ। আপনাকে ঘুম থেকে ডেকে তুলে আপনাকে তিনি ঠিক কি কথা বলেছিলেন আপনার মনে আছে? হ্যাঁ, রুচি বললে দাদাকে নাকি কে ছোড়া মেরে খুন করেছে। তা নয়, আমি জানতে চাই ঠিক রুচিরা দেবী আপনাকে কি কথা বলেছিলেন, মনে করে বলুন। রুচি বলেছিল। হ্যাঁ বলুন, ঠিক তিনি কি কথাগুলো আপনাকে বলেছিলেন? ও বলেছিল, মা শিগগির এসো, বড় মামাবাবু নাকি খুন। আর কিছু তিনি বলেননি? না। আচ্ছা, আর একটা কথা, ইদানিং কিছুদিন ধরে যে রায়বাহাদুরের ধারণা হয়েছিল আজ রাত 4টের সময় কেউ তাকে হত্যা করবে, এই কথাটা কি আপনি জানতেন? মানে আপনি কি শুনেছেন তার মুখ থেকে কখনো? হ্যাঁ, শুনেছি বই কি। আচ্ছা, আর দুটি প্রশ্ন কেবল আপনাকে আমি করতে চাই গান্ধারী দেবী। তারপর একটু থেমে বলতে পারেন রায়বাহাদুরের কেন ইদানিং ধারণা হয়ে গিয়েছিল ওই রকমের একটা, যে তাকে সকলে হত্যা করবার ষড়যন্ত্র করছে? না, বলতে পারি না। আমার তো মনে হয় এমন কোনো কারণই থাকতে পারে না। তাছাড়া তাকে এ বাড়ির মধ্যে তার আত্মীয় স্বজনরা কেউ কেনই বা হত্যা করতে যাবে? দাদাও যেমন সকলকে ভালোবাসতেন, সকলেও তেমনি দাদাকে ভালোবাসত। আচ্ছা, আপনার দাদা রায়বাহাদুরের কোনো উইল ছিল বলে জানেন কি? কিছু কখনো শুনেছেন? হ্যাঁ, যতদূর জানি দাদার বোধহয় একটা উইল আছে। সেই উইল সম্পর্কে, অর্থাৎ সেই উইলের মধ্যে কি লেখা আছে বা না আছে সে সম্পর্কে আপনি কিছু জানেন? না। আচ্ছা, আপনি এখন যেতে পারেন। গান্ধারী দেবী নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন। অতঃপর কিরিটি পুলিশ সুপার দালাল সাহেবের সঙ্গে অন্যের অশ্রুতভাবে কিছুক্ষণ যেন কি মৃদু কণ্ঠে আলোচনা করে এবং সঙ্গে সঙ্গে দালাল সাহেব মাথা নেড়ে সম্মতি জানান। বাইরে আবার পদশব্দ শোনা গেল এবং প্রায় সঙ্গে সঙ্গেই 28-29 বৎসরের একজন সুশ্রী যুবক ঘরের মধ্যে এসে প্রবেশ করল। যুবকের পরিধানে স্লিপিং পায়জামা ও গায়ে জড়ানো একটা পাতলা কমলা লেবু রঙের কাশ্মীরি শাল।
মাথায় বিশ্বস্ত কেশে ও চোখে মুখে সুস্পষ্ট একটা নিদ্রাভঙ্গের ছাপ যেন তখনও লেগে আছে। দুঃশাসন চৌধুরী তাকে সদ্বাগ্রে আহ্বান জানালেন। এসো সমীর, তুমি কি ঘুমোচ্ছিলে নাকি? হ্যাঁ, কিন্তু ব্যাপার কি? হঠাৎ উদ্বিগ্ন সপ্রশ্ন দৃষ্টিতে বারিকের জন্য দুঃশাসন চৌধুরীর মুখের দিকে চেয়ে সমীর ঘরের মধ্যে উপস্থিত সকলের মুখের দিকে দৃষ্টিপাত করল। শোনোনি কিছু? না তো। খুবই দুঃসংবাদ, দাদা খুন হয়েছে। খুন? যেন একটা আর্ত চিৎকারের মতো এই শব্দটা সমীরের কণ্ঠ হতে নির্গত হয়। হ্যাঁ, দাদাকে কে যেন খুন করেছে। আপনারই নাম সমীর বোস? ওই সময় কিরিটি বাধা দেয়। কিরিটির প্রশ্নে সমীর মুখ তুলে তাকায়। হ্যাঁ, আপনি? আমার নাম কিরিটি রায়। এই কদিন আমি এখানে আছি, কিন্তু কই আপনাকে তো আমি দেখেছি বলে মনে করতে পারছি না। আমি তো আজই রাত 8টার গাড়িতে কলকাতা থেকে এসেছি। ও। ডক্টর সমর সেন সমীর বোসকে চিনতে পেরেছিলেন। এই ঘরের মধ্যে ঢুকে দুঃশাসন চৌধুরী ও ডক্টর সানিলের সঙ্গে সমীর বোসকেই তিনি দেখেছিলেন। কিরিটি আবার বলে, বসুন সমীরবাবু। কতক্ষণ এ ঘরে ছিলেন আপনি আজ রাত্রে? সমীর চেয়ারের উপর উপবেশন করল এবং মৃদু কণ্ঠে বলে, রাত 3টে পর্যন্ত তো আমি এই ঘরেই ছিলাম। ডক্টর সেন আসবার পর আমি শুতে যাই। আপনারা তো শুনেছি কয়লার খনি আছে, তাই না মিস্টার বোস? হ্যাঁ। কোথায়? জড়িয়াতে ও সিজুয়াতে। রায়বাহাদুরের ভাগ্নি রুচিরা দেবীর সঙ্গে তো আপনার বিয়ের সব কথাবার্তা হয়ে গেছে, তাই না? কথাবার্তা হয়েছে বটে একটা, তবে এখনো ফাইনাল কিছুই স্থির হয়নি। রুচিরা দেবীর সঙ্গে আপনার পরিচয় নিশ্চয়ই আছে? হ্যাঁ। কতদিনের পরিচয়? তা অনেক দিনের। কলেজের একটা ফাংশনে বছরখানেক আগে রুচির সঙ্গে আমার আলাপ হয়। একটা কথা মিস্টার বোস, ওই বিয়ে সম্পর্কে কথাবার্তার জন্যই কি আপনি এখানে এসেছেন কাল? না, রায়বাহাদুরের একটা মাইন আমি কিনবো। কয়েক মাস যাবৎ কথাবার্তা চলছিল, সেই সম্পর্কেই একটা পাকাপাকি ব্যবস্থা করবার জন্য বিশেষ করে এবারে এখানে আমার আসা। কথাবার্তা কিছু হয়েছিল সে সম্পর্কে? হ্যাঁ, রাত্রেই সব ফাইনাল হয়ে গিয়েছে, সইও হয়ে গিয়েছে, এখন কেবল রেজিস্ট্রি করা বাকি। আপনি এখান থেকে একেবারে সোজা আপনার ঘরে গিয়েছিলেন, তাই না মিস্টার বোস? হ্যাঁ, বড্ড ঘুম পাচ্ছিল, তাই সোজা গিয়ে বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েছিলাম। আপনার সঙ্গে রায়বাহাদুরের ব্যবসা ছাড়া আর অন্য কোনো কথা হয়েছিল কি মিস্টার বোস? না। রায়বাহাদুর যে গত রাত্রে ভোর 4টের সময় নিহত হবেন, সে ধরনের কোনো কথাও আপনাকে তিনি বলেননি? না। চাকর কে আপনাকে ডাকতে গিয়েছিল? কৈরালা প্রসাদ। আচ্ছা, এবারে আপনি যেতে পারেন মিস্টার বোস, তবে একটা অনুরোধ, আমাকে না জিজ্ঞাসা করে কিন্তু আপনি এ বাড়ি ছেড়ে কোথাও যাবেন না। বেশ। সমীর বোস অতঃপর ঘর থেকে বের হয়ে গেলেন। কিরিটি এবারে দালাল সাহেবের দিকে তাকিয়ে বললে, মৃতদেহটা তাহলে ময়নাতদন্তের জন্য সিভিল সার্জনের কাছে পাঠাবার ব্যবস্থা করুন। হ্যাঁ, সেটা করতে হবে বইকি, দালাল সাহেব বলেন। নিচে গাড়িতে আমার এসআই আছে, মিস্টার মিত্র, তাকেই ইনস্ট্রাকশনটা দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি। দালাল সাহেব ঘর থেকে বের হয়ে গেলেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।